যে ইমেলটি আমি পড়তে চাচ্ছি এবং তিনি বলেছেন যে আমি ভূত এফএম এর একজন নিয়মিত লিসনার। আমার জীবনের কিছু চরম অভিজ্ঞতা আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার জীবনের এবং তিনি বলেছেন আমি বর্তমানে চিটাগংয়ের লালখান বাজারে থাকি। যখন আমরা প্রথম এই জায়গায় আসি তখন আমাদের এই জায়গাটি ছিল খুবই নোংরা, প্রচুর ময়লা ছিল এবং তিনি যেটা বলছেন সেটা কোমর সমান ঘাস ছিল। এখানে বলা চলে যে পুরো এলাকাটা একটা ডাস্টবিন। কোনো ঘর না থাকার কারণে আশেপাশের বিল্ডিং থেকে আমাদের জায়গাটাতে ময়লা ফেলা হতো। তো আমরা এখানে আসার পর সবকিছু পরিষ্কার করে জায়গাটাতে বাড়ি বানাই। একটা কথা বলে রাখা ভালো, আশেপাশের অনেক জন বলতো যে 1971-এ যুদ্ধের সময় নাকি পাক হানাদাররা এই জায়গায় মানুষ মেরে গণকবর করে রাখতো আর কি। যদিও বাড়ি তোলার সময় কিছুই পাওয়া যায়নি। যখন আমরা লালখান বাজারে আসি তখন আমি ক্লাস 5-এর স্টুডেন্ট। হঠাৎ একদিন সন্ধ্যার দিকে কারেন্ট চলে গেলে আমি ও আমার আম্মা বসেছিলাম। কারেন্ট না থাকার কারণে মোমবাতির আলোতে আশেপাশে তেমন ক্লিয়ার দেখা যাচ্ছিল না। সন্ধ্যায় মাগরিবের আজান দিচ্ছিল। তখন আমি দেখি আমাদের উঠান দিয়ে খুবই উজ্জ্বল সাদা রঙের একটা শ্যাডো পূর্ব দক্ষিণ সাইড হতে উত্তর পশ্চিম সাইডে চলে যাচ্ছিল। আমি যেহেতু দরজার পাশে বসেছিলাম ক্লিয়ার দেখতে পেলাম এবং আমার থেকে 5-6 হাত দূরে ছিল সেই জিনিসটা। আর যেহেতু সব দিকে বাউন্ডারি ওয়াল ছিল, বাহিরের মানুষ আসার প্রশ্নই আসে না। যেহেতু আমি ছোট ছিলাম বুঝতে পারিনি, শুধু দেখলাম একটা লাশকে যদি কাফনের কাপড় পরালে যেমন লাগবে ঠিক তেমন ছিল। আর পা মাটিতে টাচ করা সত্ত্বেও দেখছিলাম যে ওইটা ভেসে ভেসে যাচ্ছে। মানে পা মাটিতে ছিল বাট মনে হচ্ছিল যে ভেসে ভেসে মনে হয় যাচ্ছে। ঘোর অন্ধকারে পুরো একটা উজ্জ্বল সাদা রঙের শ্যাডো ক্লিয়ার দেখতে পেলাম। ওইটা এত আস্তে যাচ্ছিল যে আমার চোখের সামনে প্রায় 3-4 সেকেন্ড ছিল। চিৎকার করে আম্মাকে বললাম, এটা কি দেখো আম্মা। অবশ্য ততক্ষণে তিনি আর সেটা দেখতে পাননি, বাট বুঝতে পেরেছিলেন, কিন্তু আমাকে কিছু বলেননি। তুই ভুল দেখেছিস। বুঝতে পারলাম না ভালো জিনিস দেখলাম নাকি খারাপ জিনিস দেখলাম। আম্মা অবশ্য পরে বলেছে তখন যদি বলতো আমি আরো বেশি ভয় পেতাম। আমাদের জায়গাটা খারাপ কিছু একটা আছে তা প্রথম বুঝে উঠতে পারেন আমার আম্মা। উনি যখন খাটে ঘুমাতে যেত মাঝে মাঝে নাকি খাট নিচ থেকেই জোরে জোরে কেঁপে উঠত। প্রথম বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারতেন। আমার বড় ভাইয়াও মেজো ভাইয়া কেউ রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে মাথায় টোকা দিয়ে ডিস্টার্ব করত কেউ। কিন্তু যখন আমাদের বাসায় মেহমান আসতো তাদের অবশ্যই ডিস্টার্ব করা হতো। মানে এটা মাস্ট ছিল, যখন কোনো মেহমান বাসায় আসবে তখন তাদের ডিস্টার্ব করা। যেমন একদিন আমার ছোট খালা বেড়াতে আসলো। তিনি যখন দুপুরের দিকে ঘুমাতে গেলেন হঠাৎ করে খাট কেঁপে উঠল। আর এক খালা রাতে ঘুমানোর সময় মাঝরাতে মুখের ওপর বালি ফেলেছিল কেউ। আমার এক দুলাভাই বেড়াতে আসলেন রাতে, তার গায়ের ওপর টেবিল ফ্যান ফেলে দিতে চাইল কেউ একজন। আবার একদিন আমার খালাতো বোনকে এমন জোরে থাপ্পড় মারলো যে সে মাঝরাতে জোরে জোরে কাঁদতে লাগলো। যখন আমরা উঠলাম তখন সে শুধু বলল যে কালো একটা শ্যাডো, দেখতে অনেক লম্বা, মনে হচ্ছে গায়ে কালো লম্বা লোম আছে, ওইটা তাকে থাপ্পড় মেরে গেল এবং তার গলা টিপে ধরতে চেয়েছিল। প্রিয় লিসেনার্স, আজকের এই ভয়ঙ্কর ইমেইল এপিসোডে আপনাদের স্বাগতম। কেননা আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। এখানে 2-3টা মেইল যেগুলো মোস্ট পপুলার, এগুলো কিন্তু একত্রিত করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। দর্শক শ্রোতা, এই ইমেইল এপিসোডগুলো পরিপূর্ণ শুনলে আপনারা বুঝতে পারবেন যে আজকের ইমেইল এপিসোডটি কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে এবং ভয় কাকে বলে। আপনাদের ঘুম আজকে নির্ঘুম হয়ে যাবে এই ইমেইল এপিসোডগুলো শুনলে। আজকে যে ঘটনাগুলো সবগুলো বাছাইকৃত ঘটনা। চলুন আমরা সেই ঘটনা শুনে আসি, আর ভয় কি জিনিস সেটা আমরা দেখে নিয়ে আসি, নিজে উপভোগ করবো ভয় কাকে বলে। চলে যাই ঘটনাতে। এই ধরনের ছোট ছোট অনেক ডিস্টারবেন্স ছিল বাসায়। তবে যে বড় দুটি প্রবলেম আছে তার একটি এখন বলছি।
আমাকে একবারই ডিস্টার্ব করছিল, মেবি 2000 বা 2001 ঘটনা। আমি তখন 9-10 স্টুডেন্ট হব। তো আর সেটা ছিল স্মরণীয় একটা ঘটনা। রাত তখন প্রায় 3টা বাজে। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার কানের পাশে ঘুঁ ঘুঁ শব্দ শুনতে পেলাম, জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ। কয়েকটা শব্দ শোনার সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায়, কিন্তু আমার ঘুম ভাঙলেও আমি চোখ খুলিনি। 2-3 সেকেন্ড পর আমি যখন চোখ খুললাম, দেখি আমার ফেস থেকে 6-7 ইঞ্চি ওপরে একটা বিরাট বড় মাথা। হালকা আলোতে দেখতে পেলাম ওইটা শুধু একটা মাথা, কোনো শরীর নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা মাথা। দেখতে পুরো বানরের মতো, কোনো বডি নাই, আর মাথাটা অনেক বড়। মানুষের 4টা মাথায় এক করলে যত বড় হবে ঠিক তত বড় ছিল। চোখগুলো দেখতে লাল, আগুন জ্বলছিল মনে হচ্ছিল। 2টি বড় বড় দাঁত এবং ওপরের চোয়ালে ওই মাথাটা এত বড় হাঁ করলো যে আমার পুরো মাথা তার মুখ দিয়ে ঢুকে যাবে এরকম মনে হচ্ছিল। আমি ততক্ষণে বুঝতে পারিনি, তাই ভয়ও পাইনি। ভাবছি আমার মেজো ভাইয়াকে হয়তো বোবা ধরেছে আর সে আমার গায়ের ওপর পড়েছে। আমার পুরো শরীর আর একটু শক্তি নেই এবং আমি নড়তে পারছিলাম না। এইভাবে 2-3 সেকেন্ড যখন আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, দেখলাম ওই মাথাটা আস্তে আস্তে জাস্ট ভ্যানিশ হয়ে গেল এবং তারপর আমি শক্তি ফিরে পেলাম এবং আমি ফিল করলাম যে ওই খারাপ জিনিসটা আমার বাম হাতটাও চেপে ধরেছিল। ওইটা ইনভিজিবল হওয়ার পর আমার পূর্ণ সেন্স ফিরে আসে এবং বাম হাতে ব্যথা অনুভব করি, কিন্তু তখন বুঝিনি। যখনই বাম দিকে ফিরে দেখি যে আমার মেজো ভাইয়া অন্যদিকে ফিরে ঘুমাচ্ছে, তখনই সাথে সাথে আমার পুরো শরীর ঘেমে উঠতে শুরু করলো। বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি হয়েছে। সাথে সাথে কাঁথা গায়ে শুয়ে রইলাম আর দোয়া পড়ছিলাম। পরে যখন ফজরের আজান দিল, তারপর ঘুমিয়ে পড়লাম আর কি, এবং সকালে উঠে সবাইকে ঘটনাটা খুলে পড়লাম। আর নিজ থেকে কেন জানি মনে হলো যে ওই খারাপ জিনিসটা আমাকে ভয় দেখাতে চেষ্টা করেছিল। কিন্তু অতক্ষণ আমি যখন এক দৃষ্টি তাকিয়ে রইলাম, হয়তো আমার চাওয়া দেখে সে হয়তো উল্টো ভয় পেয়েছিল বা এরকম কিছু একটা মনে হয়েছিল তার। বাট পরে আর কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি তার। এরকম আরো অনেক ঘটনা আছে। ভূত এফএম এর লিসনার ভূতের গলি, ওয়াও, নিশ্চয়ই ভূতের গলি থেকে কেউ একজন বলেছেন ভৌতিসরা আবার কবে আসবে। আজকেই আসবে ভৌতিসরা, কিছুক্ষণের মধ্যেই আমরা নিশ্চয়ই তাদের দেখা পাবো। ইমেলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ছি। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের পেজগুলোতে এসে আপনি জানিয়ে দেবেন। আমার নাম রিয়াদ, আমি বর্তমানে ইউরোপের ছোট্ট একটি শহরে বসবাস করি এবং এস্তোনিয়া, ফিনল্যান্ড ও রাশিয়ার মাঝামাঝি অবস্থিত, যে দেশের লোক সংখ্যা মাত্র 13 লক্ষ। এদেশে আমি গত 2006 সালে অ্যানথ্রোপোলজির ওপরে মাস্টার্স করার জন্য আসি। বর্তমানে আমি এখানকার একটা শহর যেটার নাম হচ্ছে তালিন, সেখানে বসবাস করছি। আমার লেখাপড়ার বিষয়বস্তু এটার কারণেই আমাকে প্রায় সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে রিসার্চ করতে হয়। কিছুদিন আগে আমার প্রফেসরের নির্দেশে আমি ও আমার সাথে আরো 3 জন মিলে তালিন শহরের পাশে ওল্ড টাউন নামে একটি জায়গায় যাই। বলে রাখা ভালো যে এই ওল্ড টাউন জায়গাটি আমাদের পুরান ঢাকার মতন, তবে এখানে খুব কম মানুষ বসবাস করে। বেশিরভাগ বাড়িগুলোই ফাঁকা এবং দেখতে সবগুলো বাড়ি একই রকমের। বাড়িগুলোর পাশে বেশ কিছু পুরনো স্থাপনা। দিনের বেলায় দর্শনার্থীরা ভিড় জমায় এই স্থাপনাগুলো দেখার জন্য। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের অনেক জিনিসপত্র এখানে এই শহরে পাওয়া যায়। সেদিন আমি ও আমার সাথে 3 জন মিলে আমরা একটি পুরনো স্থাপনার মাঝে প্রবেশ করি। যদিও এর আগে অনেকবার অন্য স্থাপনায় গিয়েছিলাম, কিন্তু গবেষণা করেছি, তবে এটা ছিল সম্পূর্ণ ভিন্ন, এক অন্যরকম অভিজ্ঞতা। স্থাপনাটি ছিল 4 তলা বিশিষ্ট। স্থাপনার ভেতরে সূর্যের আলো প্রবেশের কোনো জায়গা নেই কোনো জানালা, একটি মাত্র সিঁড়ি, তাও আবার এতটাই সরু যে একজন মানুষের উঠতে কষ্ট হবে। স্থাপনার আরেকটি চমক হলো সিঁড়িটি শুধু ওপরের দিকে নয়, বরং মাটির গভীরেও চলে গেছে। মাটির নিচে রয়েছে
আরো 2টি তলা। আমাদের প্রজেক্টটা ছিল মাটির নিচের তলার জিনিসপত্র তথ্য নির্ণয় করা। আমাদের 4 জন হাতের টর্চ নিয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাটির নিচতলায় সিঁড়ি বেয়ে চলে যাই। মাটির নিচে প্রথম তলায় কিছু পৌরাণিক জিনিসপত্র থাকলেও দ্বিতীয় তলায় কিছু চমকপ্রদ জিনিস ছিল। তার মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হামলা করা বোমার কিছু অংশ, মানুষের খুলি, কিছু ধাতব পাত্র ও ধাতবের তৈরি বড় বড় কলসির মতো। আমরা আমাদের ডিভাইস দিয়ে জিনিসগুলো পরীক্ষা করতে করতে হঠাৎ একটি জায়গায় আমার চোখ আটকে যায়। একটি মরচে ধরা 4 কোণা ধাতব কৌটা, যেটার গায়ে কিছু একটা লেখা। যে লেখাটা কোনোভাবেই ওই মুহূর্তে লাইটের আলোয় পড়তে পারছিলাম না, কিন্তু কেন যেন আমার খুব আগ্রহ জন্মে সেই ধাতব কৌটাটির ওপর। হয়তো সেই ধাতব কৌটাটি অন্যান্য জিনিসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম ছিল, সেই কারণেই আমি ওই ধাতব কৌটাটি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ল্যাব টেস্ট করার জন্য আমার সাথে নিয়ে যাই এবং ল্যাবে জমা দিয়ে আমি আমার বাসায় ফিরে আসি। সেদিন একটু রাত করেই ঘুমাই। ঘুমের মাঝে আমি একটি অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই। স্বপ্নে আমি নিজেকে একটি জঙ্গলের মাঝে একটি লেকের পাশে দেখতে পাই, যেখানে আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা ঘুম ভাঙার পর আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না এরকম স্বপ্ন কেন দেখলাম। পরের দিন সকালের নাস্তা সেরে হাতে একটা কফি নিয়ে ইউনিভার্সিটির দিকে চলে যাই। ল্যাবে গিয়ে আমি কৌটাটি খোলার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর ধাতব কৌটাটি অক্ষত অবস্থায় খুলতে সক্ষম হই। জং পড়ে থাকা সেই কৌটাটির ভেতর অনেক পুরনো একটি ছোট্ট কাগজ পাই, যেটা দেখতে কিছুটা পুড়ে যাওয়া কাগজের মতো, অর্থাৎ হলুদ রঙের কাগজে যদি অনেকদিন ভাঁজ করে রেখে দেয়া হয় তাহলে যেই লালচে ধূসর রং ধারণ করে সেই রকম। দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা তার আগের সময়কার। কাগজটি খোলার পর আমি একটি অদ্ভুত রকমের নকশা এবং কিছু লেখা দেখতে পাই। লেখাটি রাশিয়ান ভাষায় ছিল, আর আমি এই ভাষা জানি না বলে কাগজটি রাশিয়ান জানে এরকম একজন রিসার্চারের কাছে পাঠিয়ে দেই। সে কাগজটি স্ক্যান করে পরীক্ষা করতে শুরু করে। পরদিন সে আমাকে জানায় যে কাগজে রাশিয়ান ভাষায় তাদের পৌরাণিক এক দেবতার নাম এবং কিছু মন্ত্র আছে। সেই সাথে সেই নকশার কথা জিজ্ঞেস করলে জানা যায় এটি একটি জায়গায় নকশা, যেটা কিনা কেইলা নামে একটি গ্রাম নির্দেশ করে। এটা জানার পর এই বিষয়টি নিয়ে আমাদের টিমের আগ্রহ আরো বাড়তে থাকে। পরদিন সকালে কেইলা গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিই। নকশা থেকে পাওয়া ধারণা অনুযায়ী আমরা গ্রামের ভেতরে একটি জঙ্গল আছে, সেখানে যাই। আমরা জঙ্গলের ভেতর প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে থাকি শুধুমাত্র সেই নকশাটির পরিশেষ দেখব বলে রাখা ভালো, ওই গ্রামের মানুষজনের কাছ থেকে শোনা ওই জঙ্গলে নাকি দিনের বেলাতেও মানুষ যাতায়াত করে না, কি নাকি সমস্যা হয়, আর জঙ্গলটা গাছগাছালিতে এতটাই ঘন যে সূর্যের আলোটুকুও ঠিকভাবে পৌঁছয় না। অবশেষে নকশা অনুযায়ী জঙ্গলের মাঝে একটি জায়গায় রাস্তা শেষ হয়ে যায় এবং অন্য দিক থেকে রাস্তা এসে ঠিক একই জায়গায় মেলে। বলা যায় আমরা একটি গোল চত্বরে পৌঁছে যাই। আমাদের সেখানে ছোট্ট একটি লেক দেখতে পাই, কিন্তু লেকটা দেখার পরে আমার শরীরটা কেমন যেন করে ওঠে, কারণ ঠিক এইরকম দেখতে একটা লেক আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম। লেকের পানি থেকে কেমন যেন তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল, আর লেকের প্রায় শুকিয়ে যাওয়া পানি ছিল কালো বর্ণের। আমার টিমের একজন, যার নাম ছিল অ্যান্ড্রু, সে লেকের ঠিক দক্ষিণ পাশে 2টো গাছের মাঝামাঝি একটি উঁচু জায়গায় আবিষ্কার করে, যেটা কিনা নকশায় নির্দেশ করা ছিল। আর নকশায় এও বলা ছিল যে ওই উঁচু জায়গাতে দেবতার প্রাণ শক্তি লুকায়িত আছে। আমার টিমের অ্যান্ড্রু ছিল ক্যাথলিক আর বাকি 2 জন ছিল নাস্তিক। তারা ডিসিশন নেয় যে তারা ওই উঁচু জায়গাটিতে ঘুরে দেখবে কি আছে, কিন্তু আমার কেন যেন খুব বেশি একটা
ভালো লাগছিল না। বারবার গত রাতের স্বপ্নের কথা মনে পড়ছিল। খোঁড়াখুড়ি করার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে আসি। সেদিন রাতে বাসায় এসে নিজের রান্না ও ডিনার শেষে অনেক লেট হয়ে যায় আমাদের। বিছানায় পিঠ লাগাতেই ঘুম চলে আসে। কখন যে ঘুমিয়ে যায় নিজেই টের পাইনি। সেদিন রাতেও আমি সেই আগের রাতের সেম স্বপ্নটা দেখতে পাই, এবং আরো দেখতে পাই যে কে যেন একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে, বারবার আমাকে হাত দিয়ে না যাবার জন্য নির্দেশ করছে, কিংবা কোনো কিছু বারণ করছে। সকালে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে, কিন্তু কোনোভাবে আমি স্বপ্নের ব্যাপারটা মেটাতে পারছিলাম না। প্রতিদিনের মতো আজকেও আবার ল্যাবে চলে যাই, এবং আজকে একটু আগে কাজ শেষ করে আমরা ওই জঙ্গলে বেরিয়ে পড়ি। আমি আবার আমার গত 2 রাতের স্বপ্নের কথাটা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না, কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রু যেতে চাইছিল না, তবে সবার কথায় পরে সে যেতে রাজি হয়। আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম, আবার কৌতূহল হচ্ছিল। মনে হচ্ছিল যদি ভালো একটা কিছু পেয়ে যাই তাহলে আমার থিসিসের কাজে সহায়ক হবে। যাই হোক, আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে একজনের গাড়িতে চড়ে রওনা হলাম। গ্রামের শেষ অংশে যাবার পর গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই গাড়ি রেখে হাঁটা শুরু করলাম। গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময় এক বৃদ্ধের সাথে দেখা। বৃদ্ধ দেখতে কিছুটা কুঁচো হয়ে গেছে, কিন্তু তার সবগুলো চুল দাড়ি পাকেনি। আধা পাকা টাইপের সে তাদের ভাষায় জিজ্ঞাসা করলো যে কোথা থেকে এসেছি। আমরা আমাদের উত্তর না দেওয়ার আগেই সে বলল, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না, হয়তো আর ফিরতে পারবে না। কথাটি আমার মনে দাগ কাটল। আমার সাথে থাকা অ্যান্ড্রু কিছুটা চমকে গেল। বৃদ্ধ আরো বলল, 5টি নাবালক শিশুকে জ্যান্ত পুঁতে ভুডোকে আরো শক্তিশালী করে রাখা হয়েছে। বলে রাখা ভালো, ভুডো একটি প্রাচীন রোমান শয়তান দেবতার নাম। আমরা ওই বৃদ্ধ কিছু বলার আগেই সে তার মতো চলে যায়। আমরা আমাদের মতো সেই নির্দিষ্ট লেকের পাশে গিয়ে আমাদের যন্ত্রপাতি নিয়ে দাঁড়ালাম। আজকে কেমন যেন লেকের পানি আরো বেশি দুর্গন্ধ আসছিল, আর সূর্যের আলো কম থাকায় কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল সবকিছু। খেয়াল করলাম চারপাশে খুব নিস্তব্ধ, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছিল না। খুব স্তব্ধতা বিরাজ করছে ওই জায়গাটার চারপাশে। যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। যেহেতু জায়গাটা জঙ্গলে, কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, তাই মাটি খোঁড়ার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। মাটি খোঁড়ার আগে আমরা আবারও সেই নকশার কপিটা বের করে জায়গাটি ঠিক করে নিয়েছি, নিশ্চিত হয়ে নিয়েছিলাম। তারপর আমরা 4 জনই মাটি খোঁড়া শুরু করলাম। প্রায় ঘণ্টাখানেক মাটি খোঁড়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ি। ছোট একটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করব বলে আমরা সিগারেট ধরাই। চারপাশের স্তব্ধতা আমাদের কেমন যেন শিহরণ দিচ্ছিল। এর আগেই এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে কাজ করেছি, কিন্তু এবারেরটার মতো আগে কখনো এমন থ্রিল অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল মাটি খোঁড়ার কাজ আমাদের না, আর তাছাড়া প্রফেসর জানলে আমাদের জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে। যাই হোক, সিগারেট শেষ করে আমরা আবার কাজে ফিরলাম। তবে এবার যা দেখলাম তা ছিল আমাদের জন্য অবিশ্বাস্য। মাটি খোঁড়ার আগে উঁচু জায়গাটি যেমন ছিল এখনো তেমনি আছে, একটা খোঁড়ার দাগও নেই। বিষয়টা আমাদের কাছে প্রচন্ড অবাক লাগলো। 4 জন মিলে 1 ঘন্টা খোঁড়ার পর মাটিগুলো আবার সেই জায়গায় পাশে ফেলেছিলাম, কিন্তু সেই চিহ্ন নেই। সত্যি অবিশ্বাস্য। এই অবাক করা বিষয়টা কেউ বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমাদের নিজেদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এদিকে সন্ধ্যা হওয়ার উপক্রম। আমরা সেদিন আর কাজ না করে সেখান থেকে ফিরতে শুরু করলাম। ফেরার পথে যন্ত্রপাতি গুলো যার যার কাঁধে তুলে নিলাম। গাড়ি পর্যন্ত আসতে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। আমি আবার সেই যন্ত্রপাতি কাঁধে নিয়েছিলাম। এখনো সেই যন্ত্রপাতি আমার কাঁধে নিয়ে আসছি, কিন্তু এবার কেন যেন আগের চেয়ে বেশি ভারী মনে হচ্ছিল। হাঁটার সময় আমার বারবার মনে হচ্ছিল কি যেন আমার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে, আর আমার ঘাড়ে প্রচন্ড ওজন অনুভব করছিলাম। বারবার চমকে উঠছিলাম আমাদের পেছনে কারো হেঁটে আসার আওয়াজ শুনে। শুকনো পাতার উপর পা ফেললে যেমন মরমর আওয়াজ হয়,
ঠিক সেই আওয়াজ আসছিল আমাদের পেছন থেকে। আমাদের পাশে ঝোপের মাঝ দিয়ে কি যেন দৌড়ে গেল এবং আওয়াজ হচ্ছিল। আমাদের বুঝতে বাকি রইল না যে আমরা কোনো খারাপ একটা জায়গায় চলে এসেছি। এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা খুব দ্রুত পা চালালাম, কিন্তু যেখানে 1 কিলোমিটার পথ হওয়ার কথা 15-20 মিনিটে সেখানে 1 ঘন্টা হাঁটার পরে আমরা গাড়ির কাছে পৌঁছতে পারলাম না। আমরা 4 জনই প্রচন্ড ঘামছিলাম। গাড়ি স্টার্ট দিয়ে আমাদের টিম মেম্বার প্যাট্রিক এক টানে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তখন আমরা জঙ্গল পেরিয়ে গভীর গ্রামে, যেই দেশে মোট 13 লাখ মানুষ বাস করে, সেই দেশের একটি অজপাড়াকা গ্রামে কজনই বা বাস করতে পারে সেটা খুব সহজে অনুমান করা যায়। আমাদের গাড়ি থেকে আমরা আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে উঁচু গির্জা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। কেমন যেন গাড়িটা খুব ভারী হয়ে গিয়েছিল। গাড়ির স্পিড কোনোভাবেই বাড়ছিল না। মনে হচ্ছিল একটা কিছু গাড়িটাকে পেছন থেকে টেনে ধরেছে। মোটামুটি বেশ কিছুক্ষণ পর আমরা শহরে প্রবেশ করি। সেদিন রাতে আমি 1 মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি। বারবার সেই স্বপ্ন আর স্বপ্নের সাথে মিলে যাওয়া জায়গাটির কথা মনে পড়ছিল। পরদিন সকালে জানতে পারি আমাদের সাথে থাকা আর একজন টিম মেম্বার টেরেন্স গত রাতে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে, আর অ্যান্ড্রু প্রচন্ড জ্বর। প্যাট্রিকের সাথে কথা বলার পর জানতে পারলাম যে প্যাট্রিক নাকি সেদিন জঙ্গল থেকে ফেরার পথে এক অদ্ভুত রকমের জিনিস দেখে, যেটা কিনা সারা গায়ে ছোপ ছোপ দাগ, মুখটা কিছুটা ঘোড়ার মতো, আর হামাগুড়ি দিয়ে সেই উঁচু জায়গা থেকে পেছন পেছন আসছিল। অ্যান্ড্রু সুস্থ হবার পর ওর কাছ থেকে জানতে পারি আমি যেই স্বপ্ন দেখছিলাম ও নাকি সেম স্বপ্ন দেখেছিল, কিন্তু লজ্জায় কাউকে কিছু বলতে পারেনি। তখন বুঝতে পারি কেন অ্যান্ড্রু সেদিন যেতে চাইছিল না। কিন্তু দুজন একই রকম স্বপ্ন দেখা আবার বাস্তবে সেটার সাথে মিল পাওয়া সবকিছুই কি কাকতালীয়? আর প্যাট্রিকের বর্ণনা দেয়া সেই অদ্ভুত জিনিসটির ব্যাখ্যা, এগুলো সবই কি মিথ্যা? পরে আমরা স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি ২য় বিশ্বযুদ্ধের সময় অনেক লাশ ওই জঙ্গলের মাঝে লেকে ফেলা হয়েছিল, আর তারও আগে লেকের ওপর উঁচু জায়গাটাতে কজন মহিলা 5টি বাচ্চাকে জ্যান্ত পুঁতে ফেলেছিল তাদের ভুডু নামের দেবতাকে সন্তুষ্ট করার জন্য। আর তারপর থেকেই ওই জায়গাটি অভিশপ্ত জায়গা হিসেবে পরিচিত আর পরিত্যক্ত ঘোষণা করা হয়। আমরা এখনো যখন সেই দিনটির কথা ভাবি তখনই আমাদের সেই রহস্যের হাতছানি দেয়। আমি এখনো আমার স্বপ্ন আর বাস্তবতার কোনো ব্যাখ্যা, কোনো সুরাহা পাইনি। এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সো আমরা এখন আরো একটা ঘটনায় যাব। আমাদের যে সমস্ত গেস্ট রয়েছেন তার মধ্যে প্রথম যে ঘটনাগুলো সেগুলো চিটাগংয়ের, এবং এরপরে দুটো ভয়াবহ অ্যাক্সিডেন্টের ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা শেয়ার করবো আপনাদের সাথে। সো আমাদের প্রথম গেস্ট, আপনার নামটা একটু বলবেন প্লিজ। হাই লিসনার্স, দিস ইজ শাওন। শাওন, আপনার বাসা কোথায়? আমার বাড়ি চিটাং, ঢাকায় পড়াশোনা করি। আচ্ছা, চিটাগংয়ের কোথায়? চিটাং দাউনবাজার। ওকে, সো আমি চিটাগং গিয়েছি, কিন্তু এখন মানে ঠিক বুঝতে পারছি না কোন জায়গাটা। নিশ্চয়ই চিটাগংয়ের সবাই বুঝতে পারছেন জায়গাটা, তাই না? ওকে, সো ঘটনা যেগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো কি চিটাগংয়ে ঘটেছিল? ফার্স্ট যেটা কাহিনী বলতে যাচ্ছি ওটা ঢাকায়। হোস্টেলে। আর সেকেন্ড যেটা বলবেন সেটা? সেকেন্ড যেটা সেটা আমার গ্রামের বাড়ি চিটাগং। চিটাগংয়ের কোন জায়গায়? সেটা নোয়াপাড়া, রাউজান নোয়াপাড়া। ওকে, তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করতে পারি বলেন? ফার্স্টে কি ঢাকার ঘটনা শুনবো, না ফার্স্টে চিটাগংয়ের ঘটনা শুনবো? ফার্স্টে চিটাগং একটা। ওকে, সো আপনি যেহেতু চিটাগংয়ের ঘটনাটা আমরা আগে শুনি। ওকে প্লিজ। সেটা ক্লাস 5-এ পড়ি তখন। ক্লাস 5-এ পড়া বর্ষাকালীন সময় কাহিনী, মানে এরকম সময়। ওকে, তখন আমার মামার বাড়ি থেকে বাবার বাড়ি বেশি হলে 1-1.5 কিলোমিটার দূর। তো দুটো রাস্তা, একটা কাঁচা রাস্তা আর একটা পাকা রাস্তা। তো আমি কখনো পাকা রাস্তাটা দিয়ে আসা যাওয়া করতাম না, যদি আসা যাওয়া করতাম কাঁচা রাস্তাটা দিয়ে আসা। শর্টকাট হতো? শর্টকাট না, একই। আমি ওটা দিয়ে আসা যাওয়া করতে পছন্দ করতাম। তো আগে ওই সময় আসতেছিলাম, তো ওখানে আমাদের বাড়ির সামনে, একদম বাবার বাড়ির সামনে দিয়ে একটা খাল বয়ে গেছে। তো কাঁচা রাস্তা হোক পাকা রাস্তা হোক, পিচ দুইটা পড়বেই,
পাকা রাস্তার উপর পাকা ব্রিজ, কাঁচা রাস্তার উপর বাঁশের সাঁকো। তো বাঁশের সাঁকোর আরো কিছুটা সামনে একটা বুদ্ধিস্টদের গ্রেভিয়ার্ড, সাথে হিন্দুরা হয়তো বললে চিনবেন সাবগোলা টাইপস। এটা জাস্ট একটা বৃক্ষকে মা হিসেবে পূজা দেওয়া হয়। ওকে। তো ওই জায়গাটাই যখন ওই বটগাছ তলায় আসলাম তখন মানে হঠাৎ করে ভয় লেগে উঠছে। আমি এতদিন যাবত আসা যাওয়া করতেছি, ওই জায়গাটা দিয়ে কখন আমার ভয় লাগে না। ওকে। ওই দিন হঠাৎ করে ভয় লেগে উঠছে। দেন ভয় লাগতেছে, মন চাইতেছিল যে মানে পিছনে ফিরে আমি আমার মামার বাড়ির দিকে ব্যাগ দিই, বাট মামার বাড়ি দিয়ে ব্যাগ না দিয়ে আমি আমার বাবার বাড়িতে আসার জন্য বেশি ইয়া করতেছিলাম। মনের জোরে অনেকটা মনের জোরে আমি বাবার বাড়ির দিকে আবার রওনা দিই। দেন যেতে যেতে বাঁশের সাঁকোর কাছে যাই, বাঁশের সাঁকোতে উঠি। মোটামুটি মিডল পর্যন্ত যাওয়া পর্যন্ত কোনো কিছুই হয় নাই, মানে নর্মালি ভয়টাই পাচ্ছে। মিডলে যাওয়ার পর হঠাৎ বাঁশের সাঁকো অস্বাভাবিক রকম, প্রচুর অস্বাভাবিক রকম, মানে একটা খালের নিচে অনেক সময় ভূমিকম্প বয়ে যায় এই টাইপের, যা অনেক জোরে নাড়াচাড়া করে, যে মানে বাঁশের সাঁকোটাই পার হইতে পারবো না এই অবস্থা। যে ওই বয়সে একটা ছেলে ওই বাঁশের সাঁকো পার করতে বেশি 5 মিনিট লাগে, বেশি হলে। ওই বাঁশের সাঁকো ওই মিডল পর্যায়ে থেকে আমার থেকে পার হইতে লাগছে আধা ঘন্টা। ওকে। আধা ঘন্টা লাগার পর দেন তাও আমি পার হলাম, কোনো মতে পার হয়েছি। পার হওয়ার পর তখন অবভিয়াসলি বর্ষাকাল, তারপরে তো বিলের পর রাস্তার পর যেন আমাদের বাড়ি। বিলের মধ্যে পানি জমে আছে গোড়ালির কিছুটা উপর, তো পানি দিয়ে হেঁটে যাচ্ছি। সেভারাল টাইম আমার পাশে বা আমার পিছনে কেউ একজন পানির উপর হাঁটলে ছপ একটা আওয়াজ হবে, আমার নিজের পায়ের আওয়াজও শুনবো আমি, আমার পিছনে কেউ একজন হাঁটতেছে ওর পায়ের আওয়াজ আমি শুনবো, স্বাভাবিক। তো ওই সময় ওই এত ওটা তো ফাঁকা জায়গা দেখা যায় মোটামুটি। তো ওই রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার ছপছাপ আওয়াজের সাথে আরেকটা ছপছাপের আওয়াজ আমি শুনতেছি, এবং আপনার মনে হচ্ছে যে পেছনে কেউ একজন হাঁটছে। আচ্ছা আমি বারবার পিছনে থাকাচ্ছি, কেউ নাই। দেন বাড়ির রাস্তার দিকে যাওয়ার সময় একটা হিন্দুদের পারিবারিক গ্র্যাভিয়েট, নতুন কবর এটা। তো ওদের নতুন কবর পুরনো শেষ হলে বোধহয় 1 সপ্তাহ না কয়েকদিন পর ওটা বেড়া দেওয়া হয়। আচ্ছা। 4টা বাঁশ খুঁটি হিসেবে বেড়া দেওয়া হয়। তো একটা নতুন কবর, তো নতুন কবরের ওই মানে বাঁশ দেওয়া আর কি, বাঁশের বেড়া দেওয়া। তো তখন বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে। তো 4 বাঁশের উপর 4টা মোমবাতি বসানো। আচ্ছা। 4টা মোমবাতি বসানো, এত বৃষ্টির মধ্যেও ওই মোমবাতির উপর পানি পড়তেছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে। যত বৃষ্টির ফোঁটা পড়ে তত ঘন ঘন করে ধরে ওঠে, আরো মানে নিভছে না, বৃষ্টির মধ্যে মোমবাতি গুলো জ্বলেছিল। আচ্ছা। ও দেখে আমি ভয়ে দৌড় দিই, সাথে আমার পায়ের আওয়াজ বেড়ে গেছে, পিছনে ছপছপানি আওয়াজ বেড়ে গেছে। দেন কোন রকম রাস্তায় উঠে রাস্তা দিয়েও দৌড়াচ্ছি, ঠিক কি আমার পিছনে ধূপ কে একজন দৌড়াচ্ছে, এটা বুঝতে পারছি। তো আমি বারবার পিছনে থাকাচ্ছি, বাট কেউ নাই, ঠিক আছে। দেন দৌড়ে আমি আমাদের বাউন্ডারির ভিতরে এসে বাড়িতে চলে আসি। দৌড়ে বাড়িতে চলে আসি। দেন স্বাভাবিক হিসেবে মেনে নিতাম যদি ওই সময় আমি আর কিছু না শুনতাম, ঠিক আছে। আমাদের পারিবারিক পুকুর আছে, ওটা প্রায় রাস্তার পাশেই, রাস্তা থেকে দেখা যায়। আচ্ছা। তো আমার সেজ চাচি পুকুরের ঘাটেই ছিল, পুকুর ঘাট থেকে আসছে, এসে দেখে আমি বাড়িতে আসছি, বলছে শাওন তুই আসছোস? বলতে হ্যাঁ আসছি। বলছে তোর পিছনে দৌড়াইছিল মহিলাটাকে। হঠাৎ করে জিজ্ঞেস করলো, তোর পিছনে দৌড়াইছিল মহিলাটাকে। তখন আপনার কেমন? এটা
আমার মনে তো পুরো ধাক্কা খাওয়ার মতো একটা অবস্থা, যে আমি উনাকে কিছুতেই বলতে পারতেছি না যে মানে আমি অ্যাকচুয়ালি পিছনে কাউকে দেখি নাই, আমি ভয়েই দৌড়াইছিলাম। আপনি ভয়ে দৌড়িয়েছিলেন এবং আপনার তখন মনে হচ্ছিল যে পেছনে কেউ ছপ ছপ করে আসছে, প্রথমে যখন হাঁটছিলেন তখন মনে হচ্ছিল যে পেছনে কেউ ছপ ছপ শব্দ করে হাঁটছে, কিন্তু আপনি বারবার করে চেক করার জন্য পেছনে তাকিয়েছেন এবং কাউকে দেখতে পাননি। এবং যখন আপনার সেজু চাচি বললেন তখন ব্যাপারটা হলো এরকম যে আসলে পেছনে কেউ একজন ছিল যাকে ঠিক আপনি দেখতে পাননি, একটা মেয়ে যাকে আপনার সেজু চাচি দেখেছেন। তখন কেমন লেগেছে? তখন ওঠা তো মানে ভয়েরই, আর তখন ক্লাস 5-এ। মানে এই ঘটনাটা খুবই অদ্ভুত, মানে এই ধরনের ঘটনা খুব কম শুনেছি আসলে, যে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে যে পেছনে একজন থাকবে, মানে আপনি দেখেন নাই কিন্তু অন্য কেউ একজন দেখছে। এবং আপনার দ্বিতীয় যে ঘটনা, সেই ঘটনাটা ঘটেছে ঢাকায়, তাই না? ঢাকায় আপনি একটা হোস্টেলে থেকে পড়াশোনা করেন এবং সেইখানে এই ঘটনা ঘটেছে। এটা কতদিন আগের ঘটনা? এটা ডিসেম্বর মাসে 2010। ওকে, সো তখন মানে কি হবে, রাত না দিন? রাত্রি। ওকে, শুনি তাহলে আমরা ঘটনাটা। আমরা হোস্টেলে থেকে যারা পড়াশোনা করি, প্রত্যেকটা হোস্টেলেই রাতের বেলা মানে ফ্রি, রাতের বেলা পড়াশোনার পর ফ্রি থাকলে ছেলেরা কাঠ খেলে। তো ওই দিনও আরেক ফ্রেন্ডের রুমে কাঠ খেলতে যায় আর কি। তার আগে বলতে আমার হোস্টেলে আমার রুমটা 3 জনের, আমার রুমমেট 2 জন বাড়িতে ছিল, আমি ওই দিন হোস্টেলে একলাই ছিলাম। ওকে, তো কাঠ খেলতে খেলতে 2:30 বেজে গেল। 2:30 বাজার পর আমি রুমে আসছি, রুমে এসে শুতে শুতে 3টা বেজে গেছে। দেন শোয়ার পর আমার রাতের বেলা আমি সাধারণত ঘুমাই না, জাগায় থাকি। তো ওই দিনও রাতের বেলা এসে ঘুমানোর ট্রাই করতেছি, বলতে গেলে চোখ বন্ধ করে আছি। তো যাওয়ার কিছুক্ষণ 10-15 মিনিট পর চোখ বন্ধ করে 10-15 মিনিট পর শুনতেছি আমার রুমে একসাথে অনেকজন মিলে কথা বলে, জাস্ট লাইক একটা সবাই গেলে যারা মানে একসাথে অনেকজন যেরকম করে কথা বলে এই টাইপের। আচ্ছা, মানে অনেক মানুষ। ওকে, ওই আওয়াজ চাপাই আমি আমার মার কণ্ঠ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার মা যদি এখন শুনে থাকেন তো বলতে পারবে, আমি মাকে একদম পরের দিন সকালবেলায় ফোন করছিলাম। আচ্ছা, কাহিনী। ওকে, তো যারা মানে সাধারণত বিভিন্ন ঘটনা শুনে মনে করেন যে অনেকে হয়তো মানে কি বলবো যে নিজের মন থেকে বানিয়ে বানিয়ে বলছে, তাদের জন্য বললাম যে হ্যাঁ, তার মা ওই ঘটনাটা জানে। তারপর আমরা ঘটনায় চলে যাই প্লিজ। তারপর একসাথে অনেকজন মানুষের গলার আওয়াজ, দেন ওই আওয়াজ চাপাই মার আওয়াজ শুনতেছি যে সাউন্ড ওট। ঠিক আছে, মানে মা ডাকার চেষ্টা করতেছে, আমাকে জাগাবার চেষ্টা করতেছে, বাট আমি চোখ বন্ধ করে আছি কিন্তু সম্পূর্ণ সজাগ। আচ্ছা, দুইটা কথা আপনাকে ম্যাপে আমি ইমেলে পাঠিয়েছিলাম। আমার লাইফে কোনো সময় আমি হ্যালুসিনেশনে ভুগিনি, কখনো বোবাইও ধরেনি। আচ্ছা, কখনো বোবাই ধরে নাই, এ ধরনের ঘটনা ওইটাই প্রথম, মানে এরকম রাতের বেলায়। আচ্ছা, তারপরে তো হঠাৎ করে মা ডাকার আওয়াজের হবে 5-6 মিনিট পর দেন আমি জাস্ট ফিল করতেছি আমার পা কে একজন খুব জোরে চেপে ধরছে। ওকে, পায়ের একদম নিচের অংশে গোড়ালির কিছুটা উপর, দেন আরেকটু উপর চেপে ধরছে। আমি চোখ আলতো ভাবে খুলছি, পুরোপুরি খুলিনি, ভয় লাগতেছিল। আচ্ছা, যখন আমার হাঁটুর উপর হাত দিয়ে চেপে ধরছে তখন আমি সাথে সাথে চোখ খুলে উঠে বসি। উঠে বসার পর দেখি আমার হাঁটু দুইটা সাদা হাতের জাস্ট গোড়ালি থেকে কনুই থেকে 2টা হাত আমাকে চেপে ধরে আছে। আমি উঠে বসার সাথে সাথে হাত 2টা ডিসঅ্যাপিয়ার হয় চোখের সামনে ডিসঅ্যাপিয়ার হয়। ওকে, তো আমি তো মানে ভয় ওঠা, মানে জানি না এই টাইপের কেউ যদি পড়ে থাকে ওই বলতে পারবে যে আসলে ইনসিডেন্টটা কিরকম ছিল, ওই মুহূর্তটা আসলে কি। ওই মুহূর্তটা অনেক ভয়। আপনি যখন ঘুম ভেঙে হঠাৎ করে জেগে উঠে দেখেন যে আপনার গোড়ালি চেপে আছে 2টা হাত, তারপরে সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে, তাহলে যথেষ্ট ভয় লাগারই কথা। এবং এই ঘটনাকে আপনি বাসায় তো পরের দিনই ফোন করে জানিয়েছিলেন, একদম পরে আপনি কারো সাহায্য নেননি বা কারোর সাথে কথা বলেননি, মানে পরে যদি আর এই সমস্যা আবারও কি ঘুরে আসছিল নাকি আপনি কারো সাহায্য নিয়েছিলেন? আমি অ্যাকচুয়ালি কারো সাহায্য নিই, কজ ছোটকাল থেকে আমার সাথে এই টাইপের অনেক কাহিনী হয়ে আসছে। ইভেন আমি 3.5 বছর বয়সে একবার পানিতে পড়ে গেছিলাম। তো আমি লাইফে 12 ইয়ার্স পচেছি।
আচ্ছা, 12 বছর। 12 বছর। সো এরকম ঘটনা আপনার সাথে অহরহই ঘটে থাকে, বাট এই যে বোবা টোবা বা এরকম ধরনের ঘটনা কোনোদিন কখনো হয় নাই। ওকে, সো একটু কথা বলবো, আপনার নামটা একটু বলবেন? লিসেনার, আমার নাম সাগর চাকমা, আমার নাম। রাঙ্গামাটি থেকে আমার হোম টাউন। আপনি রাঙ্গামাটি কোন জায়গায় থাকেন? রাঙ্গামাটি এটা হসপিটাল রোড। ও, হসপিটাল রোডে থাকেন। ওকে, সো আপনি বলছিলেন যে আপনি একটু আগেই বলছিলেন আমাকে যে আপনার একটু আগে শাওন যে ঘটনাটা বললো, একই টাইপের ঘটনা আপনাদের ওইখানে আরো ঘটেছে। জি। কিরকম হয়েছিল সেটা? আমরা 3 জনে একসাথে থাকি, মানে 3 জনে আমরা রুমমেট। তো ফার্স্ট মানে শাওনের আগে মানে আমাদের ফার্স্ট ইয়ার হচ্ছে শ্রমিকের সাথে। তো ঘটনা এরকম যে শ্রমিক ওই দিন ঘুমাচ্ছিল, মানে প্রায় একই টাইমে আমরা ঘুমাই সবাই একসাথে, কিন্তু ওই দিন সম্ভবত শাওন ছিল না, মানে আমরা শুধু জাস্ট 2 জন ছিলাম। তো ওই দিন শ্রমিক মানে ঘুমাচ্ছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে যে একটা লম্বা একটা মানুষ, মানে লোমটম সহ, মানে লম্বা, মানে প্রায় দেয়ালের উপরে, দেয়ালের কাছাকাছি এরকম। তো সে মানে একটা কাঁচি টাইপের একটা নিয়ে ওর পায়ের দিকে কাটতেছে, মানে প্রায় মানে ঘা করার জন্য মানে ডাক দিতেছে, কিন্তু ও জাস্ট কিন্তু ফিল করতে পারতেছে না, মানে ও ঘুমের ঘরে মানে জাস্ট এটা ইয়ে করতেছে। তো পরের দিকে সকালবেলা যখন ও ঘুমের থেকে উঠছে, তো সে দেখে যে মানে তার পায়ের ওখানে মানে দাগের চিহ্ন ঠিকই রয়ে গেছে, এবং একদম মানে সকালবেলায় উঠেও দাগ দেখতে পেয়েছিল এবং আপনারা দেখতে পেয়েছিলেন সেটা, যেটা সে রাত্রেবেলায় একা এক্সপিরিয়েন্স করেছে, সেটা সকালবেলাতেও ছিল। জি, তারপর সকালবেলা আমাদের মানুষে বললো। আর এরপরে শাওনের সাথে যেভাবে এটা হয়ে মানে সেম আমার সাথে মানে এই ধরনের আমি শ্যাডোটা আমি দেখছি। আচ্ছা, সেম জিনিস আপনার সাথেও হয়েছে। আর এমনিতে রাঙ্গামাটিতে কোনো ঘটনা ঘটে না? রাঙ্গামাটিতে তো মনে হয় অহরহই ঘটনা ঘটে। হ্যাঁ, রাঙ্গামাটিতে এই ধরনের অহরহ ঘটে। সেম হলো আমার কাজিনের ওর মানে একটা ওর কি বলবো মানে ভাগ্নে মানে ছোট কালে মানে একটা অসুখে মারা যায়। তো মারা যাওয়ার পরে আমার কাজিনের সাথে মানে খুব আদর করতো, ওই বাচ্চাটাকে খুব আদর করা হতো, ফ্যামিলির মধ্যে ও খুব আদরের ছিল। তো হঠাৎ মানে এভাবে চলে যাওয়াটা মানে কেউ মেনে নিতে পারে না, সবার মনেই ছিল। আর আমাদের মানে বৌদ্ধ ধর্মে আছে যে আমাদের 7 দিন পরে মানে পরে তারপর কি বলে, মানে এটাকে বলা হয়, আমরা বলে মানে এটা 7 দিন অন্ত্যেষ্টিক্রিয়া এই ধরনের যাতে। তো মানে ধর্মীয় অনুষ্ঠান করা হয়, মানে ওই দিনে মানে করা। কিন্তু এই 7 দিনের মধ্যে মানে ওর সাথে যা ঘটছে মানে তা মানে করতেছে যে বাচ্চাটা মানে ওর সাথে ওর পাশে গিয়ে শুয়ে পড়তো, মানে দেখতে পেত আর কি। সে দেখতে পেত। উনি দেখতে পেতেন নাকি আরো অনেকে দেখতে পেত? ওনার ফ্যামিলির মধ্যে সবাই দেখতে পেত, মানে ওরা সবার সাথে মানে করতো বাচ্চাটা। তারপর বাড়ির পাশে এসে মানে কান্নাকাটি করতো যে এই সেই মানে বিভিন্ন ধরনের ভাবে বলতো যে হ্যাঁ তুমি আমাকে তাড়াতাড়ি করো, নাহলে তোমাদের করতে দেবো না, মানে তাড়াতাড়ি আমাকে করো, উদ্ধার করো, আমি আবার ফ্যামিলিতে আসতে চাই এই ধরনের। তারপর স্বপ্নেও মানে এই ধরনের করতেছে, মানে স্বপ্নের মধ্যেও মানে এই ধরনের দেখাইতো। ওকে। তো তখন মানে থালা বাসন নাড়ানাড়ি করতো আর আমার মামা মানে কাজিন মা বাবা সবাই এটা ফিল করছে, এবং এটা মানে ওই বাড়ির সবাই একসাথে এক্সপেরিয়েন্স করছে। আচ্ছা, এমনি আপনি ব্ল্যাক ম্যাজিকের কথা বলছিলেন রাঙামাটি অঞ্চলে, তো ব্ল্যাক ম্যাজিকে আপনি একটা কথা বলছিলেন বৈদ্য, তো বৈদ্যদের কি ধরনের ক্ষমতা থাকে বা এরকম আপনি বলছেন আপনার বাবা একবার এক্সপেরিয়েন্স করেছিলেন, ঘটনাটা একটু বলবেন? যদিও মানে ঠিক অতটা ভয়ের না, কিন্তু আসলে যে মানে এরকম প্যারানরমাল কোনো ঘটনা ঘটে এবং কেউ যে কিছু বিশেষ শক্তি রাখে, এই ব্যাপারগুলো সেই মানে অনেকেই হয়তো জানতে আগ্রহী হবেন, তো বৈদ্য ব্যাপারটা কি একটু বলবেন? হ্যাঁ, আমার বাবা মানে বয়সে মানে তোর বয়সে মানে এই ধরনের বিশ্বাসই করতেন না, মানে উনি যখন কলেজে পড়তেন তো তিনি মানে এই ধরনের বিশ্বাসই করতেন না, মানে বলতেন যে বৈদ্য মানে এই ধরনের উনি কিভাবে একজন মানুষ কিভাবে ভালো করতে পারতেন, ওনার তো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, উনি কিভাবে এই ধরনের মানে উনি বিলিফই চিকিৎসা করেন। হ্যাঁ, চিকিৎসা করেন বিভিন্ন ধরনের মানে রোগের চিকিৎসা আর বিভিন্ন ধরনের মানে মন্ত্রের মাধ্যমে সবকিছু। তো একদিন বাবা মানে বাবার ফ্রেন্ড সহ তারা 3 জন আর বাবা মানে একটা মানে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। তো মানে পাশের দিকে মানে উনি মানে এক বৈদ্য ওনাকে দেখার পরে মানে বাবার একটা ঠাট্টা করার জন্য মানে ওনাকে কিছু একটা বলতেছিলেন। তো
উনি মানে বললেন যে হ্যাঁ তোমরা তো বিশ্বাস করতেছো না, এসে আচ্ছা বাবা আমি তোমাদের এই ধরনের নিয়ে করতে চাই না, তো তবুও বাবারা মানে ওনাকে ইয়ে করতেছিলেন। আচ্ছা ঠিক আছে তোমরা বসো। তো বাবা সহ ওনার 3 জনকে ওনার গামছাটা নিয়ে জাস্ট মানে 4 জনকে 4 বারে দেওয়া হয়েছে। 4 বারে দেওয়ার পরে যে বাবারা তোমরা একটু দয়া করে একটু উঠো। যখন ইয়ে করতে গেছে তখন ওনারা উঠতে পারে নাই, মানে বেঞ্চটা ওনাদের ইয়ের সাথে শরীরের সাথে ইয়ে করা ছিল, বেঞ্চ থেকে কোনোভাবে উঠতে পারছিলেন না ওনারা, কোনোভাবেই না। তো ওনারা যখন মানে অনেক ইয়ে করার পর উঠতে পারতেছেন, পরে মাফ টাফ চাওয়ার পরে তারপর উনি 4 জনকে 4 পানি খাওয়াই দিছিলেন। পানি খাওয়ানোর পরে তারপর বাবারা ওইখান থেকে উঠতে পারছিল। এবং আপনি একবার বলছিলেন যে একটা বোতল কারো পেছনে পেছনে গড়িয়ে আসে, এরকম একটা ঘটনা আপনি বলছিলেন, যে কি ঘটনা ছিল জানো ওটা ছিল আমার মামার মানে ফার্স্ট যিনি মানে আমার ফার্স্ট উনি মামা মারা গেছিল আমার। মানে উনি মানে ওই গ্রামের বাড়ি, গ্রামের সাইড যেহেতু মানে তখন আমার জায়গাটার নাম বলতে পারবেন? বন্দুক ভাঙা বলা হয়। আচ্ছা, বন্দুক ভাঙা বলা হয়, মানে আমাদের গ্রামের বাড়ি ওই রাঙ্গামাটি সাইডে। তো ওখানে আমার মানে ছোটকালে খুব ছিলেন, একটু চঞ্চল ছিলেন। আর আমার দাদার শখ ছিল যে মানে একটা ছেলে হবে, হবে, কিন্তু ওই উল্টাটা হয়ে গেছে, 7 বোন 1 ভাই, উল্টা। তো হুট করে মানে এখন মামা ফার্স্ট যেহেতু হয়েছেন, অনেক খুশি ছিলেন সবাই, মানে অনেক ইয়ে। তো আমার মামা যখন মানে ছোট মানে খেলাধুলা করতে গেছে, সকাল দিকে খেলাধুলা করে এখন মানে দুপুরে দিয়ে খেয়ে দিয়ে আবার খেলতে গেছে, বিকাল দিকে এখন আসছে। তো এখন এই আসছে যে গ্রামে একটা প্রচলিত আছে যে মানে ওইখান দিয়ে মানে গ্রামের মধ্যে একটা শব্দ শোনা যেত, মানে সরল করে একটা মানে শব্দ, মানে বোঝা যেত যে মানে কিছু একটা যাইতেছে, মানে কেউ যাইতেছে। তো বলতো যে মানে ওইটা একটা অশুভ আত্মা, এই ধরনের কিছু, যে বিকালবেলা ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করা নিয়ম নাই, ভালো না। আর বলা হয়েছিল যে তুমি ওই দিক দিয়ে কোনদিন আসবে না। ওইটা কিন্তু শর্টকাট রাস্তা ছিল, মানে খেলাধুলা করার পর বাসা ওই দিক দিয়ে আসা কিন্তু শর্টকাট রাস্তা, মানে ঘোরা মানে একটু দূরত্ব একটু বেশি। তো মামা ওই দিক দিয়ে মানে ওই দিন মানে বেশি হয়ে গেছিল, সেজন্য মানে শর্টকাট রাস্তা দিয়ে, ছোট মানুষ মানে উনি এত ইয়ে করেন না। তো উনি আসতেছিলেন, তো আসার সময় উনি উপলব্ধি করলেন যে মানে পিছন দিক দিয়ে বোতল একটা কাঁচের শিশি ওনার পিছন দিয়ে আসতেছে। আর ওই সরল শব্দ মানে গড়ানোর শব্দ আর সরল শব্দ মানে একটা অন্য টাইপের। আর পিছনটা মনে হতেছিল কেউ একজন ওনার পিছনে আসতেছে। তো উনি পিছন দিকে ফিরলে শুধু বোতলটাই দেখতে পেতেন, বোতলটা মানে স্থির, কিন্তু ওনার স্টেপের সাথে সাথে বোতলটাও জায়গা স্থান পরিবর্তন করা শুরু করছে। এখন এইভাবে করার পর উনি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলেন। তারপর উনি কোনো মতে দৌড়ে বাসায় গিয়ে বাসায় যাওয়ার পর অজ্ঞান হয়ে গেছিলেন এই নিয়ে। তারপর ওনার জ্বর, মানে ওইখান থেকে ওনার জ্বর, প্রচুর পরিমাণে জ্বর। ওই জ্বর তো আর কোনোভাবে সম্ভব মানে আরই হইল না, কোন বৈদ্য অথবা, আর তখন ছিল গ্রাম সাইডে যে এমন ওই ধরনের ইয়ে ছিল না, তখন মানে বৈদ্যরাই সবকিছু ইয়ে করতেন, কোনো বৈদ্যই ঠিক করতে পারে না। পরে এই ইয়ে নিয়েই মানে উনি পরে দিয়ে আর বাঁচানো সম্ভব হয় না, বাঁচানো তাকে সম্ভব হয় না। আমাদের সঙ্গে আমি বলেছিলাম দুটো অ্যাক্সিডেন্টের ঘটনা শোনাবো, এবং আরো একজন আমাদের সাথে রয়েছেন, আমি তার কাছে চলে যাচ্ছি। এবং আপনার নামটা বলবেন একটু? জি, আমার নাম হিমেল। হিমেল, কোথা থেকে এসেছেন? আমি উত্তরা থেকে এসেছি। ওকে, সো হিমেল, আপনি এবং আপনার ফ্রেন্ড, কয়জন ফ্রেন্ড ছিলেন আপনারা? আমরা ওই দিন আমি সহ 5 জন ফ্রেন্ড ছিলাম। 5 জন ফ্রেন্ড ছিলেন এবং ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট করেছেন আপনারা। এবং আরো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, যেহেতু আপনাদের সঙ্গে আরেকজন ফ্রেন্ড আছেন, আমি তাকে আর একটু পরে আনতে চাচ্ছি। উনি একদম সরাসরি হসপিটাল থেকে এসেছেন, রাইট? জি, হসপিটাল থেকে এখানে এসেছেন এবং রিলিজ পেতে মনে হয় বেশ সমস্যা হচ্ছিল। হ্যাঁ, সো তারপরে উনি এখানে এসেছেন এন্ড তিনিও আপনাদের ঘটনা শোনাবেন। সো স্টে টিউন। আগে আমি আপনার ঘটনাটা শুনি। ঘটনাটা 28শে জুন, গত মাসের 28 তারিখে ঘটে। তো ওই দিন আমি দুপুরের দিকে উত্তরায় থাকি আমি, সো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তো আমরা 5 ফ্রেন্ড মিলে আমি গাড়ি ড্রাইভ করছিলাম, ধানমন্ডি গেলাম। ধানমন্ডি ওখানে আমাদের কিছু ফ্রেন্ড ছিল, আমরা সবাই একসাথে আড্ডা দিলাম। তারপরে ওখান থেকে আবার আমাদের আরো কিছু ফ্রেন্ড সহ আমরা বাড়িধারা ডিওএইচএস আসলাম। ওখানে অনেকক্ষণ আড্ডা দিলাম। তো আড্ডা দিতে দিতে রাত 8টা-9টা বেজে গেছে। আচ্ছা, তারপর ওই যারা আমার ধানমন্ডির ফ্রেন্ডরা ছিল, বাড়িধারার ফ্রেন্ডরা ছিল, সবাই যার যার বাসায় চলে গেল। আমরা উত্তরা থেকে যারা এসেছিলাম তারা ডিনার করতে গেলাম একটা রেস্টুরেন্টে বাড়িধারাতেই।
তো রেস্টুরেন্টে ঢোকার পরে আমরা খাবার অর্ডার দিলাম, খাবারের জন্য ওয়েট করছি। তো এই সময় রেস্টুরেন্টে দারোয়ান আসলো, তো এসে বললো যে ভাইয়া গাড়িটা একটু সরাতে হবে, একটা গাড়ি বের হতে পারছে না। তো আমি নিচে গেলাম, যাবার পর গাড়ি স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট হচ্ছে না। আমি প্রায় 5 মিনিট ট্রাই করার পরও গাড়ি স্টার্ট হচ্ছিল না। তো আমি আবার রেস্টুরেন্টে আসলাম, এসে আমার ফ্রেন্ডদেরকে বললাম যে গাড়িতে সমস্যা হচ্ছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। পরে ওরা বলছে চলো দেখি কি হয়েছে। তারপরে ওরা সবাই আসলো নিচে, আসার পরে আমার এক ফ্রেন্ড আমার কাছ থেকে চাবি নিয়ে গেল, নিয়ে বলছে যে দেখি তো কি হয়েছে গাড়ির। তো সে আর কি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো। তো ফার্স্ট সে অ্যাটেম্প নিল, গাড়ি স্টার্ট হয়নি। সেকেন্ড টাইম অ্যাটেম্প করার পর গাড়ি স্টার্ট হলো। তো ওই যে গাড়িটা ঠিক আছে। আমি বললাম যে আমি তো অনেকক্ষণ ট্রাই করছি, গাড়িটা স্টার্ট হচ্ছিল না। ওকে। তো আমি গাড়িটা পরে প্লেস করলাম, আর একটা গাড়ি বের হলো, আবার আমি গাড়িটা পার্কিং প্লেসে রাখলাম। রাখার পরে আমরা সবাই আবার গেলাম ডিনার করতে। তো ডিনার শেষ করার পরে তখন রাত 11টার মতো বাজে। তো সবাই আমরা আবার নামলাম একসাথে। নামার পর আবার সবাই গাড়িতে উঠলো, তারপরে স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ ট্রাই করছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না। তারপর আবার আমার এই ফ্রেন্ড বললো কি ব্যাপার, তো কি হয়েছে? বলি আমি তো গাড়ি স্টার্ট দিচ্ছি বাট স্টার্ট হচ্ছে না। আপনি কত বছর ধরে গাড়ি চালান? আমি প্রায় 4-5 বছর ধরে গাড়ি চালাই। ওকে। তো পরে বলছে দেখি কি হয়েছে। সে আবার কিটা নিল আমার কাছ থেকে, কি নেওয়ার পরে সে ট্রাই করলো। তো সেও 2বার ট্রাই করছে, স্টার্ট নেয়নি গাড়ি। থার্ড টাইম গাড়ি স্টার্ট নিছে। আচ্ছা। পরে বলে এই যে গাড়ি তো ঠিক আছে। বললাম আমি তো তোর সামনেই ট্রাই করলাম বাট গাড়িতে স্টার্ট হলো না, তুই তো দেখলি। পরে বলে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে নিয়ে গাড়ি চালা। তারপর আমরা 5 জন ফ্রেন্ড সবাই গাড়িতে। তো আমি গাড়ি ড্রাইভ করছি, বাড়িধারা থেকে উত্তরা যাব আমাদের সবার বাসায়। তো যাচ্ছি, গাড়ি নর্মাল অ্যাজ ইউজুয়াল স্পিডে যাচ্ছে। গাড়িতে পিছে যে 3 জন ফ্রেন্ড ছিল ওরা গল্প করছে, আমি গাড়ি চালাচ্ছি, আমার পাশে এক ফ্রেন্ড বসে আছে। তারপরে গাড়ি যাচ্ছে। তো খিলক্ষেত ওভারব্রিজটা পার হওয়ার পরে, খিলক্ষেত যে জায়গাটা উত্তরা হাইওয়েতে, তো ওভারব্রিজটা পার হওয়ার পর দেখলাম যে গাড়ির রাস্তায় অত গাড়ির প্রেসার নেই অন্যান্য দিনের মতো, রাস্তাটা মোটামুটি ফাঁকা, অল্প কিছু গাড়ি। ওকে। তো তারপর যেটা হলো, একটা পাজেরো টাইপের একটা গাড়ি ছিল। তো আমি সেই গাড়িটাকে ওভারটেক করে যখন সামনে গেলাম, দেখলাম যে ওখান থেকে ভিআইপি টার্মিনাল যেটা আছে, মানে কাওলা ওভারব্রিজটা, ওইটার ওখানে ভয়াবহ ঘটনা রেগুলার ঘটে গাড়ি নিয়ে। হ্যাঁ। তো ওখানে অনেকখানি রাস্তা প্রায় ফাঁকা, বাট ওভারব্রিজের পরে গাড়ি দেখা যাচ্ছে 2-1টা গাড়ি আছে অনেক দূরে, প্রায় 1 কিলোমিটার রাস্তার মতো ফাঁকা। তো আমি গাড়ির মাঝখানে, মানে রাস্তার মাঝখানে লেন দিয়ে যাচ্ছিলাম। তো পিছনে ফ্রেন্ডরা গল্প করছে, আমার পাশে ফ্রেন্ড বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি আস্তে আস্তে। তো গাড়ি তখন অ্যারাউন্ড 80-100 স্পিডের মধ্যে ছিল। তো আমি গাড়ি চালাচ্ছি, হঠাৎ দেখি আমার গাড়ির সামনে দিয়ে একটি মানে ব্ল্যাক কালারের ফায়ার বলের মতো, যদি আপনারা বলেন, যে আমার সামনে দিয়ে জাস্ট ওটা গেল আর আসলো। এটা কি আপনি একা দেখেছেন না আপনার ফ্রেন্ডও দেখেছে? একটু বলেন। আমার পাশে আমার ফ্রেন্ড ছিল, সে একটু পরে তার সাথে কথা বলবো, একটু পরে তার সাথে কথা বলবো, এবং সে দেখেছে সেটা আমরা তার কাছ থেকে শুনে নেবো। এখন আপনি আপাতত বলেন। হ্যাঁ। তো আমি যখন জিনিসটা দেখলাম, আমি তখন অতটা গুরুত্ব দিইনি, যে হয়তো বা রাতে বেলা অন্ধকারে হয়তো ভুল দেখেছি, আমি চোখে ভুল দেখেছি। বাট দেখার সাথে সাথে আমার ফ্রেন্ডটা আমার সাইডে বসেছিল, তো সে আমার হাত ধরলো। আমি তার মুখের দিকে তাকালাম, তার এক্সপ্রেশন ওয়াজ লাইক দ্যাট, যে হোয়াট ইজ দিস, মানে ও দেখছে জিনিসটা, আমিও দেখছি। তারপরে আমার একটু মানে নার্ভাস হয়ে গেলাম, তো আমি আস্তে গাড়িটা স্লো করার চিন্তা ভাবনা করলাম। পরে গাড়ি যাচ্ছে, একটু কমলো স্পিড, বাট হঠাৎ করে দেখছি আমি গাড়িটা মাঝখানে লেন থেকে ডান দিকে চলে যাচ্ছে। আচ্ছা। তো আমি স্টিয়ারিংটা আমার সোজা আছে, বাট গাড়িটা ডান দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আমি যত ট্রাই করতেছি গাড়িটা আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে, এই জাস্ট ওই কালো জিনিসটা দেখার পরে। হ্যাঁ। তো তারপর হঠাৎ করে গাড়িটা ওই যেতে যেতে মানে রোডের যে মানে রোড ডিভাইডার আছে, ওখানে গাড়িটার লুকিং গ্লাসের সাইডটা একটু টোকা লাগে, তারপর লুকিং গ্লাসটা খুলে যায় আর কি, ঝুলে থাকে আর কি। তারপরে গাড়িটা সোজা হয়ে গেছে আর কি, মানে জানা যাচ্ছিল। এরপরে কিন্তু গাড়িটা আন্ডার কন্ট্রোল চলে এসেছে, তেমন কিছু হয়নি। তো সোজা হয়ে গেছে, গাড়ি যাচ্ছে। তো আমি ব্রেকে তখন দিতেছি যে গাড়িটা থামাবো, ব্রেক দিয়ে থামাই জিনিসটা আমরা দেখি বেশি ক্ষতি হয়েছে নাকি। সার্টেন টাইমে হঠাৎ আবার ডান দিক থেকে একটা
শব্দ হলো, মনে হলো যে ডান দিক থেকে কিছু একটা মানে হিট করছে, আচ্ছা, সামথিং হিট করছে। বাট ওই সময় রাস্তাটা পুরো ফাঁকা ছিল, আমি একটা গাড়ি ক্রস করে চলে এসেছি, ওই সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না। হিট করার পরেই আমার গাড়িটা পুরো উল্টে গেল, মানে গাড়ির ছাদটা নিচে, চাকা উপরে, রাস্তার মাঝখানে। ওকে। গাড়ির সামনের গ্লাস ভেঙে চৌচির হয়ে গেল, আর সাইডের গ্লাসগুলো সব নামানো ছিল, ওগুলো কিছু হয়নি। তো এটা ঘটার পরেই সবাই পেন্ট হয়ে, মানে পিছনে যে ফ্রেন্ডরা ছিল ওরা সবাই জানলা, মানে ওই খোলা জানলার ফাঁক দিয়ে বের হয়ে গেল, বেন্ট হয়ে, মানে আস্তে আস্তে সিট থেকে হ্যাঁ বের হয়ে গেল। এই সময় বের হওয়ার সময় অনেকে হাত পা ছিলে গেছে, অনেকে ইনজিউর্ড হয়েছে, মাইনর ইনজিউর্ড হয়েছে। তো আমার পাশে যে ফ্রেন্ড ছিল ওরা আবার একটু মানে পায়ের সমস্যা ছিল, সো বের হতে পারছিল না। তো ওরা 3 জন বের হয়ে ওকে টেনে বের করতেছে। গাড়িটা তখন কিন্তু রাস্তার মাঝখানে পড়ে আছে, আর আমি যেহেতু ড্রাইভ করতেছিলাম আমার সিট বেল্ট ছিল। তো আমাকে ওরা জিজ্ঞেস করছে বের হ বের হ, আমি বলতেছি আমি বের হচ্ছি, আমি সিট বেল্টটা খুলছি, তোরা বের হয়ে যাচ্ছে। ওরা বের হচ্ছে, আমি সিট বেল্টে নক করছি, মানে সিট বেল্টের বাটনটা প্রেস করতেছি, সিট বেল্ট খুলে গেলে আমি বের হবো। বাট দ্যাট টাইম সিট বেল্টের বাটন প্রেস করার পর সিট বেল্ট খুলতেছিল না, জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, এটা জ্যাম হয়ে গেছে কোনো কারণে। তো আমার ওই ফ্রেন্ডকে ওরা টেনে বের করার পর ওরা চলে গেছে। আমি বলছিলাম যে তোরা চলে যা, আমি আসছি, বের হচ্ছি। তো আমি অনেক চেষ্টা করার পরেও সিট বেল্ট খুলছিল না। আর তখন আমি সাইডে, মানে বাম পাশে যখন তাকাই, দেখি যে ওই সাইড থেকে গাড়ি আসছে। আচ্ছা। সো এট এ সার্টেন টাইম আমি চেষ্টা করছি সিট বেল্ট খোলার, বাট খুলছে না। মানে একটা সময় আমি চিন্তা করেছিলাম যে হয়তো আর বাঁচবো না, মানে বাঁচার আশাটা ছেড়ে দিলাম। ঠিক সেই সময় যে ব্ল্যাক শ্যাডোটা আমি দেখেছিলাম, ওটা ঠিক মাটি থেকে, মানে রাস্তার কালো পিচ থেকে অন্তত হাফ হাত বা 1 হাত উঁচু দিয়ে আবার গেল এবং আসলো। ওকে। ওটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। এরপরে মানে যতই আমি চেষ্টা করছিলাম বের হওয়ার জন্য, পারছিলাম না। আর আমার তখন মানে আশা শেষ। আমি মানে তখন আল্লাহর নাম নিচ্ছিলাম যে এক সময় হয়তো বা একটা গাড়ি আসবে, এসে আমাকে আবার হিট করবে, তারপর আমি ডেড হয়ে যাব। বাট আমার যে ফ্রেন্ডরা ছিল সাথে, ওরা আবার আসলো, এসে একজন সামনে গাড়ি ঠেকাচ্ছে একটা পর একটা, আর আমার সাইডে 2 জন এসে পরে অনেক টানা হেঁচড়া করে সিট বেল্টটা খুলে আমাকে টেনে গাড়ি থেকে বের করলো। এই ছিল ঘটনা। এনিওয়েজ, আমাদের সঙ্গে সেই গাড়িতেই আরেকজন ছিলেন, এবং যিনি হসপিটাল থেকে আমাদের সাথে এসে জয়েন করেছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। এবং তিনি আমাদের, তার একটু নামটা আমি প্রথমে জানতে চাচ্ছি। কি নাম আপনার? হ্যালো লিসেনার্স, আমার নাম ইমতিয়াজ, উত্তরা থেকে। ওকে। সো আপনি সেই দিন সেই গাড়িতে ছিলেন, এন্ড আপনার ফ্রেন্ড ড্রাইভ করছিল। আপনার ফ্রেন্ড যে জিনিসটা দেখেছেন এবং যেভাবে বর্ণনা করলেন, আপনিও কি ঠিক সেই জিনিসটা সেইভাবেই দেখেছিলেন? জি, সেইভাবেই দেখছি। এবং দেখার পরে আমি তার মানে ওকে ইন্ডিকেট করছি যে এরকম একটা কিছু গেছে, তুই দেখছিস কিনা। আচ্ছা। এবং তার কিছুদিন আগে আপনার আরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং এই যে আবার আপনি আপনার ফ্রেন্ডের সাথে ছিলেন, তখন আরো একবার অ্যাক্সিডেন্ট হলো, এবং এর আগে তো কখনো এরকম অ্যাক্সিডেন্ট হয়নি? না, এরকম অ্যাক্সিডেন্ট আর হয় নাই। আপনি তো নিজে বাইক চালান, এই জন্য বলছি যে এর আগে কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হয় না। এবং আপনি বলছিলেন যে আপনি বাইক খুব ভালোই ড্রাইভ করেন। তো এই মুহূর্তে আপনার শরীরের অবস্থাটা একটু সবাইকে বলবেন যে কি অবস্থায় আছেন আপনি? এই মুহূর্তে আমার মেরুদণ্ডের 3টা হাড় ভেঙে গেছে, আর আমার বাম পা সেন্সলেস আর কি, মানে সেখানে কোনো শক্তি নাই। আচ্ছা। এবং আপনার স্ক্রু লাগানো আছে বেশ কিছু? পিঠে 4টা স্ক্রু আর 2টা পাত লাগানো আছে। 2টা পাত লাগানো আছে। কি হয়েছিল যার জন্য এই অবস্থায় আপনাকে আসতে হয়েছে? এই ঘটনাটা আমাদেরকে একটু বলেন। জি, আমার ঘটনাটা হয়েছিল 2010-এর ডিসেম্বরে। ডিসেম্বরের 20 তারিখে আমার ফ্রেন্ডের কাজিনের বিয়ে ছিল। তো ফ্রেন্ড আমাকে ইনভাইট করছিল যে অবশ্যই সেখানে থাকতে হবে, কিন্তু সেই সময় আমি ঢাকায় ছিলাম না, আমি ছিলাম নওগাঁয়। আচ্ছা। তো 19 তারিখের যখন ও আমাকে ফোন করে যে কালকে উইডিং, তো তোর আসতে হবে, তো তখন আমার মনে পড়ে যে আসলেই। তো তখন আমি রাতে যে নওগাঁ থেকে ঢাকার যে লাস্ট কোচ, তার টিকিট কনফার্ম করি। লাস্ট কোচের টাইম ছিল 11:30। কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আমি বাসটা মিস করি। আচ্ছা। তো মিস করার পর তখন আমি সিদ্ধান্ত নিই যে না, যেতেই হবে। তো তখন আমি সিদ্ধান্ত নিই যে বাইক নিয়ে যাব। আচ্ছা। তো তখন শীতের দিন, রাস্তায় কুয়াশা, বাইক চালানো একটু রিস্কি। তো যাই হোক, আমার সব গোছায় টোছায় রওনা দিতে লাগে প্রায় আধা ঘন্টা 40 মিনিট, মানে 12টা, 12:15টার দিকে আমি রওনা দিই। তো রওনা দেওয়ার ফলে নওগাঁ থেকে আমার বাইকের তেল ছিল না, মানে তেল ছিল বড় জোর 1 কি 1.5 লিটার। তো এই লিটারে ঢাকা আসা সম্ভব না এই তেলে।
আমাদের ততক্ষণে নওগাঁয় যে ফুয়েল স্টেশন গুলো ছিল ওগুলো রাত 12টা পরই বন্ধ হয়ে যায়। তো আমি সিদ্ধান্ত নিলাম যতটুকু আছে ততটুকু আমি বগুড়া পর্যন্ত যেতে পারবো, এবং বগুড়া থেকে তখন সারা রাত স্টেশন খোলা থাকে, ওখান থেকে নেওয়া যাবে। তো আমি নওগাঁ থেকে রওনা দিই। রওনা দেওয়ার ফলে বগুড়া পর্যন্ত আমার রাস্তা কোনো সমস্যা হয় নাই। তো বগুড়া এসে আমি বাইকের ট্যাঙ্ক লোড করি, লোড করার পর আমি ওখানে ডিনারটা করি। তো তখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো বগুড়া থেকে সিরাজগঞ্জ যে রোডটা, ওই রুটে প্রায় 15 থেকে 20 কিলোমিটার যাওয়ার পর আমার বাইকের স্পিড তখন 90 to 100। তো এমন সময় হঠাৎ করে স্টার্ট অফ হয়ে যায়। একটা রানিং বাইকে সাধারণত এরকম ভাবে স্টার্ট অফ হয় না যদি তেল না থাকে বা ইঞ্জিনে কোনো প্রবলেম না থাকে, কিন্তু সেরকম কোনো প্রবলেম আমি চেক করি কিন্তু ছিল না। আমি কয়েকবার সেলফ নেওয়ার ট্রাই করি কিন্তু সেলফ নেয় না। তারপর আরো 5-10 মিনিট আমি যখন মানে বাইকটা চেক করি যে কোনো সমস্যা হইতেছে কিনা, তেলের লাইন ঠিক মতো আছে, ইঞ্জিনের কোনো প্রবলেম নাই, আবার ভাবলাম যে শীতে ঠান্ডায় জ্যাম হয়ে গেল না, কিন্তু আমি তো এই রান করে আসছি এতক্ষণ। তো যাই হোক, আরো 10-15 বার ট্রাই করার পরে বাইক স্টার্ট নেয়। তো স্টার্ট নেওয়ার পরে আমি 5-7 মিনিট গেছি। তো এমন সময় হঠাৎ করে আমি ফিল করতেছি আমার পিছে কেউ একজন আছে। কারণ আমি বাইক 5 নম্বর গিয়ার ছিল, আমি যখন 6 নম্বর গিয়ারে শিফট করি তখন একটা ধাক্কা, মানে বাইকে গিয়ার চেঞ্জ করলে একটা ধাক্কা লাগে। তো ধাক্কা লাগার পরে আমি ফিল করি যে আমার পিছে কেউ একজন আছে, কারণ তার আমার শরীরের সাথে তার শরীরের স্পর্শ লাগছে। তো এরকম করে আমি আর একটু শিওর হওয়ার জন্য আমি ইচ্ছা করে কয়েকবার ব্রেক করি। তো ব্রেক করার পরে আমি বুঝতেছি হ্যাঁ ধাক্কা লাগছে, মানে পিছনে জাস্ট বসে থাকলে কেউ যদি মানে ব্যালেন্সটা ঠিক না রাখতে পারে পিঠের উপরে এসে পড়ে, সেরকম একটা ফিল আপনি পাচ্ছিলেন। তো ধাক্কা লাগছে এরকম সময় আমি একটু মানে নার্ভাস ফিল করি আর ভয় পাই, সোজা কথায় ভয় পাই। তো ভয় পাওয়ার পরে এখন আমি কি করবো, মানে আমি আশেপাশে মানে লোকজন বা দোকান এরকম কিছু খুঁজতেছি, কিন্তু হাইওয়েতে আসলে পাওয়া যায় না। তো যাই হোক কিছু দূর পরে একটা দোকান যাই, দোকানটা প্রায় মানে বন্ধ করতেছে। ওইখানে যাই হোক, ওখানে 10-15 মিনিট আমি বলি যে কিছুক্ষণ থেকে আমি আগে একটু রিল্যাক্স হই নি, তারপরে হয়তো আমি ব্যাপারটা নাও ফিল করতে পারি, মনের ভয় হয়ে যেতে পারে। তো দোকানটা বন্ধ করার পর ওইখানে আর একা বসে থাকার কোনো কারণ নেই। তখন আমি আবার স্টার্ট নেই, স্টার্ট নেওয়ার পরে আবার যখন যাইতেছি আমি এবারও ফিল করতেছি না সামথিং ইজ রং, পিছে কেউ একজন আছে, এবং আমি স্পষ্ট ফিল করতে পারতেছি। যদি শীতের দিনে আমার গায়ে জ্যাকেট ছিল, তারপর আমি স্পষ্ট পাইতেছি যে পিছে শীতল একটা কিছু, ঠান্ডা কিছু, কারণ বাইকের বাতাসটা, ঠান্ডা বাতাসটা আমার সামনের দিক দিয়ে ফেস করতেছে, পিছের দিক দিয়ে লাগার কোনো কথা না, কিন্তু পিছের দিক দিয়ে আমি ফিল করতেছি। তো যাই হোক, আপনার এমন সময় আরো 20-25 মিনিট যাওয়ার পরে এই অবস্থায় আমি তখন স্পিড বাড়াই দিছি যে আমার যেমনি হোক কোন একটা জায়গায় আমার থামতে হবে, আমি এইভাবে যেতে পারবো না ঢাকায়। তো যাওয়ার পর সামনে আমি একটা হাইওয়ে কোচ দেখতে পাই, তো হাইওয়ে কোচটাকে আমি ওভারটেক করি। তো ওভারটেক করে এমন একটা স্পিডে রাখি যাতে হাইওয়ে কোচের হেডলাইটটা আমার ব্যাকে থাকে, মানে কোনো কিছু যাতে হইলেও যাতে তারা দেখে, আর হাইওয়ে কোচটা যাতে আমাকে ওভারটেক না করতে পারে, এরকম একটা স্পিড রেখে যাওয়ার পর তো কিছুক্ষণ পরে, প্রায় আরো কিছুক্ষণ যাওয়ার পর হাইওয়ে কোচটা রেস্টুরেন্টে ঢুকে যায়, হাইওয়ে ভিলা। তো ওখানে ঢোকার পর আমিও ওয়েট করি, আরেকটা বাস বের হয়ে এইভাবে আমি যমুনা সেতু পর্যন্ত আসি। তো আসার পরে এখানে আসার পর আর কোনো সমস্যা হয় না, কারণ ওই রাস্তা অনেক গাড়ি ঘোড়া। তো আসার পর আমি 7টা-7:30টার দিকে বাসায় ফিরি। তো বাসায় ফিরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম দেই। ঘুম দিয়ে আমি লিসনারদের বলবো যারা শুনছেন যে উনি অনেক ভালো বাইক চালান, আমি কয়েকবার করে তার কাছ থেকে শিওর হয়ে গিয়েছিলাম, এবং আগের দিন রাতের বেলার ঘটনা উনি বলছেন, এবং এতটা দূর জার্নি করেও কিন্তু তারপরেও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের কোনো ইয়ে ছিল না। বাট মানে ব্যাপারটা শুরু হয়েছিল আগের দিন রাত থেকে। ওকে, তারপরে? তো তারপর আমার যেহেতু পরের দিন বিয়ের অনুষ্ঠানে যেতে হবে, তো আমি 5:30টায় রওনা দিই। তো আমি আসলে বিয়ের লোকেশনটা আমি এক্সাক্ট চিনি না, তো আমার পাশের রোডে যে ফ্রেন্ড থাকে তাকে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার ফলে আমি যখন গ্যারেজ থেকে বাইক করবো, বাইর করার সময় আমি স্লিপ কেটে বা কিভাবে পড়ি সেটা আমি বলতে পারতেছি না, কারণ ওইখানে আমি প্রতিদিন ওঠানামা করি, কোনোদিন কোনো সমস্যা হয় না। সেই দিনে আমি পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে হয়তো বাধা টাধা পড়ছে, আমি একটু রেস্ট নিই, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ওই ফ্রেন্ডকে ফোন করলাম যে আয়। তারপর গেলাম বিয়ে বাড়িতে। যাওয়ার পরে যাওয়ার সময় কোনো প্রভাব হয় নাই। তো ওইখানে থাকার পরে আস্তে আস্তে 11টার দিকে রওনা দিই ওখান থেকে। তো রওনা দেওয়ার ফলে যখন প্রায় অর্ধেকের কাছাকাছি এসে বসি, তখন হঠাৎ করে ফ্রেন্ড আমাকে বলতেছে যে আমি সেলফোন রেখে আসছি। আমি বললাম সেলফোন ঠিক আছে, রিটার্ন করিয়া। তো আবার গেলাম। তো ওইখানে আবার ফিরতে ফিরতে মানে আবার ফ্রেন্ডের সাথে দেখা করে ফ্রেন্ড সেলফোন নিয়ে ফিরতে ফিরতে 1টা বেজে যায়। 1টা বেজে যাওয়ার পরে তখন মানে রোড একদম ফাঁকা। তো ওইখানে আমি বারবার মানে রাফ চালাইতেছি না, আমি নর্মাল স্পিডে চালাইছি, কিন্তু বারবার মানে অন্যরকম চালাইতেছি, মানে সাধারণত যেভাবে চালাই সেভাবে না। একটু পর আমি ব্রেক করতেছি, এটা করতেছি, সেটা করতেছি, জিগজ্যাগ দিতেছি, আর অনেক ধরনের। তো আমার ফ্রেন্ড বলতেছে তুই এরকম করতেছিস কেন? আমি বললাম আশ্চর্য, আমার সামনে দিয়ে একটার পর একটা এই যেগুলা কুকুর পার হইতেছে, বিড়াল পার হইতেছে, এগুলো কিছু দেখতেছিস না? তো বলতেছে না, এরকম তো কিছু আমি দেখতেছি না।
তো যাই হোক আর কিছু দূর যাওয়ার পর আমার ফ্রেন্ড বলে তুই ব্রেক কর। আমি ব্রেক করলাম, ব্রেক করার পর তোর চালানোর দরকার নাই, আমি চালাই, তোর হয়তো অসুবিধা হইতেছে, কালকে সারাটা জার্নি করে আসছিস। তো আমি আবার আমার কালকে রাতে কাহিনীটা কাউকে মানে বলার আমি সুযোগ পাই নাই ওকে। তো যাই হোক ও যখন চালায়, ও চালানোর পর কোনো প্রবলেম নেই, ও স্মুথলি চালাইতেছিল। তো চালানোর পর আপনার আরো 20-25 মিনিট পর আমি দেখতেছি যে সামনে একটা লোক সাদা পাঞ্জাবি কি সাদা শার্ট পরা সেটা আমি ঠিক বলতে পারবো না, সাদা একটা কিছু পরা, সে রোড ক্রস করতেছে। ঠিক আছে, আমি ভাবছি যে আমার ফ্রেন্ড সেটা দেখছে, সে সেটা দেখে সেভাবে ফাঁকা রাস্তা কিচ্ছু নাই তাছাড়া। ওকে, তো ওই লোকটা রোড ক্রস করতেছে, যখন প্রায় কাছাকাছি এসে পড়ছি তখন আমি বলছি কি তুই বাইক ব্রেক করতেছিস না কেন? ও বলছে ব্রেক করবো কেন? আমি বললাম আরে সামনে মানুষ তো। ও বলে কই মানুষ? এই কথাটা বললো আর সাথে সাথে একটা ক্র্যাশ হলো। তারপর আমি সেন্সলেস হয়ে যাই, আমার জ্ঞান ফিরে পরের দিন হসপিটালে। আচ্ছা, তো হসপিটালে যখন আমি প্রথমে জিজ্ঞেস করতাম ফ্রেন্ডের কি অবস্থা, দেখি ওর কিছুই হয় নাই, শুধু পায়ের একটা জায়গায় একটু ছিলছে। তো ওকে আমি বলছি কিভাবে কি হইলো, আর আমি তখন দেখতেছি যে আমি শরীরের মানে বুকের নিচ থেকে কিছু নাড়িতে পারতেছি না, হাত পা প্যারালাইজড হয়ে গেছে। তো আমি বললাম, তখন ও বললো যে আমি কিছুই জানি না। আমি বললাম কেন? একটা লোক ছিল সামনে এই সেই। তখন ও বলতেছে যে না, আমি ওইখানে ক্র্যাশ করার পর তুই তো মানে অনেক দূরে গিয়ে বাড়ি খাইছিস আইল্যান্ডের সাথে, তুই সাথে সাথে সেন্সলেস হয়ে যাস, কিন্তু আমার তেমন কিছু হয় না, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তোকে ধরি কিন্তু ওইখানে কেউ ছিল না, এবং আমি যেটা বুঝতে পারছি সেটা সামনে দিয়ে আমার হিট করছে, আমি ব্রেক করার চান্সও পাই নাই। মানে কিছু একটা এসে বাধা একদম সঙ্গে সঙ্গে, বাট সামনে তো রাস্তার সামনে তো এরকম হুট করে কিছু থাকার কথা না, আর স্পিড ব্রেকার থাকলেও এইভাবে পড়ার কথা না। রাইট, স্পিড ব্রেকার থাকলেও সেভাবে পড়ার কথা না। এবং আপনি দেখেছিলেন সেই লোকটাকে, কিন্তু সে দেখতে পায় নাই, বাট তার খুব আজব লেগেছে যে হঠাৎ করে এরকম কিসে বাধা পড়লো এবং কিসে বাধা পড়লো, আর আমি ওকে বা কিসের কথা বললাম। রাইট, কারণ রোডটা খালি ছিল। এবং আপনাদের দুজনের কাছে এই ব্যাপারটা এখন রহস্যই থেকে গেছে যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো। এবং আপনি তার আগের দিন রাতের বেলা যেটা বলছিলেন যে আপনি ফিল করছিলেন যে বাইকে আপনার পেছনে কেউ আছে। ওকে, সো এই হচ্ছে ঘটনা, এবং আপনি বলছিলেন যে এই ঘটনাটার কারণে আপনার জীবনটাই মানে পুরোপুরি অন্যরকম হয়ে গেছে, রাইট? জি, আসলে। এবং মানে আপনি আসলেই কি মনে হয় যে এই অ্যাক্সিডেন্টের পেছনে প্যারানরমাল কিছু ছিল, বা আপনার তখনই কি মনে হয়েছিল যে মানে কি মনে হয়? আপনি একটা কিছু বলেন আর কি। আমার মনে হয়, আমি 100% শিওর যে প্যারানরমাল কিছু ছিল, কারণ আমার ফ্রেন্ডও যথেষ্ট ধরতে গেলে আমার চেয়ে ভালোই বাইক চালায়, ওর কখনো এরকম ভাবে অ্যাক্সিডেন্ট আমরা অনেক করছি, কিন্তু এই ধরনের রাতেও আমরা গাড়ি অনেক চালাইছি, কিন্তু এই ধরনের সিচুয়েশনে কোনো আমরা ফেস করি নাই। এটা আমার লাইফের ফার্স্ট। রাইট, এবং আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে যে আপনি দেখেছেন, সে দেখেনি, কিন্তু বাড়িটা খেয়েছেন এবং রাস্তার মাঝখানে, যেখানে হচ্ছে আপনি বলেন সামনে পুরো ফাঁকা ছিল, সম্পূর্ণ ফাঁকা, এবং বাস টাস কোনো কিছুর কোনো ইয়ে নেই, এবং আশেপাশের মানুষজন নিশ্চয়ই ততক্ষণে আপনাদের এসে সাহায্য করেছিলেন, তারাও নিশ্চয়ই এরকম কোনো কিছু দেখেন নাই? না, তারা তো আমার ফ্রেন্ডই যেহেতু খোঁজ পায় না, এবং সত্যি যদি সামনে কোনো মানুষ থাকো তারা ডেফিনেটলি সে মারা পড়তো, অবশ্যই মারা পড়তো, এবং আপনারা জানতেন যে কোনো একটা মানুষ মারা গেছে, বাইকটা ভালো স্পিডে ছিল। সো এই হচ্ছে ঘটনা। এই ঘটনার পেছনে কোনো কারণ বা কোনো ব্যাখ্যা আমরা দিতে যাচ্ছি না, এটা পুরোপুরি আপনাদের ওপরে, যে আপনারা কি ভাবছেন না ভাবছেন সেটা আমাদেরকে SMS করে অবশ্যই আপনাদের মতামত, মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আপনার তো বেশ কিছু ঘটনা রয়েছে, এবং তার মধ্যে একটি ঘটনা আপনার বন্ধুর একটা ঘটনা রয়েছে, রাইট? তো বন্ধুর ঘটনাটা আমরা আগে শুনি না, ওইটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমার বন্ধু নাম রাসেল, সে মাদ্রাসায় পড়ে। না, আপনি রাস্তার একটা ঘটনা বলবেন বলেছিলেন। ও, রাস্তার যে ঘটনাটা সেটা আমি বলছি, সেটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত ঘটনা, ওটা আমি নিজে দেখছি সম্পূর্ণ। ওই গ্রামটাতে, আমি যে গ্রামটাতে, সেটা আমার নানুর বাড়ি গ্রাম। ওই গ্রামটাতে কারেন্ট নাই, বিদ্যুৎ সংযোগ অনেকদিন ধরেই নাই, এবং খুব নির্জন একটা গ্রাম, আর জংলা টংলা আছে রাস্তার দুই ধারে। এখন আমি হঠাৎ করে বাড়ি ফিরছি, তখন প্রায় বাজে রাত্রে 1টার উপরে। এখন ওই বাড়ি ফিরার পথে যে আমার সামনে মসজিদের কাছে যাইতেই আমি দেখি যে একটা লোক জামা কাপড় বিহীন, সে মোটামুটি 6 থেকে 7 ফুটের উপরে লম্বা, মিনিমাম 7 ফুট তার গঠন। সে আমার রাস্তার পথের সামনে থেকে সে আমার বাম দিকে হেঁটে যাচ্ছে। বাম দিকে হচ্ছে মসজিদের সামনে একটা কল। ওকে, এখন আমি এটা দেখে থমকে যাই, তারপরেও আমি আর ভয় না পেয়ে, মোটামুটি ভয় যাই পাইছি, আমি সামনের দিকে এগিয়ে যাই। এখন সে যাকে আমি, ওই লোকটাকে দেখছি, ওই লোকটা যেই পর্যায়ে থেকে ডানা আমার বাম দিকে চলে গেছে, ঠিক ওই পর্যায়ে যখন আমি গেছি, তখন আমার মনে হইলো আমি কি একটু দেখি কলের পার তো সে গেল, যে লোকটা কি আসলে আছে কিনা।
কিন্তু তখন আমি গিয়ে দেখলাম যে ওই ঘাটটা ঘুরাইতেই আমি কলটা দেখতে পাইছি, কিন্তু ওই জায়গায় কোনো লোকজন আর আমি দেখি নাই। পরে আর দেখতে পাই নাই। কিন্তু এরকম আরো কয়েকজনের কাছ থেকে আমি শুনছি যে ঘটনা, এই টাইপের ঘটনা অনেক। ওইখানে এটা কোন জায়গার ঘটনা বলবেন? কাপাসিয়া দক্ষিণগাঁও গ্রামের নাম, আড়াল বাজার। ওকে, সম্মানীয় ইউনিয়ন। সো এখানে আপনি রাস্তার একটা ঘটনা বলছেন, রোডের একটা লাশ নিয়ে যাওয়ার ঘটনা, এটা আপনার কোন একটা ফ্রেন্ডের? এটা একটু বলবেন। এটা আমার ফ্রেন্ড বলতে আমার পাড়া প্রতিবেশী, সে প্রফেশনালি ড্রাইভিং করে। আচ্ছা। এখন সে যেটা বললো, এলাকায় একটা সুইসাইড হয় মিরপুরে। সুইসাইডে যে ভিকটিম ছিল কে ওইটা আমি সঠিক জানতে পারি না, তবে যে মারা যায় সে মহিলা ছিল। এখন তার লাশটা হচ্ছে মানিকগঞ্জ নিবে, ওই জায়গায় দাফন করবে, কিন্তু কোন ড্রাইভার কেন জানি ওই দিন রাতের বেলা যখনই শুনছে যে এটা সুইসাইডের কেস বা আরো ঘটনা ডিটেলস জানছে, কেউ যাইতে রাজি হয়নি। পরে যে ছেলেটার কথা বলতেছিলাম, আপনি যাকে ফ্রেন্ড বলতেছিলেন, সে ফ্রেন্ড প্লাস আমার এলাকাবাসী, সে রাজি হয়েছে যে আমি নিয়ে যাব। আমি মোটামুটি একটু জানি, আমি দোয়া টোয়া করে আমি নিয়ে যাব, সমস্যা নাই। আপনারা কে কে গাড়িতে যাবেন, গাড়িতে উঠেন। আর লাশটা যেহেতু ট্যাক্সি ক্যাবে নিব, সেহেতু আমার যে ছাদের উপরে কফিন তখন ছিলই, টিন করা হয়ে গেছে গাড়ির সাথে, সেটা আপনার দড়ি দিয়ে বেঁধে নিছে, নর্মালি যেভাবে নেয় একটা ট্যাক্সি ক্যাবে। এখন সে মানিকগঞ্জে পৌঁছানোর আগে মেইন রোডের কোন একটা মাইলস্টোনের কাছে, সে বাড়ি থেকে প্রায় নিয়ার 10 কিলোমিটার যে জায়গায় সে যাবে, আচ্ছা, ওই জায়গাটায় হঠাৎ করে আপনার গাড়িতে একটা শব্দ হয় যে কিছু একটা খুলে পড়লো বা কিছু। সে মূলত গাড়িটা হালকা একটু ব্রেক করে সে নেমে দেখে যে গাড়িতে না, সবকিছু ঠিক আছে। লাশটা ওইভাবে আর কি, কফিনটা ওইভাবে বাঁধা, ওইটা দেখার হয়নি। পরে যাই হোক, সে আবার গাড়ি স্টার্ট দিল, গাড়িও স্টার্ট নিল। তখন প্রায় কয়টা বাজে আমি সঠিক, এটা আমার মনে নাই সঠিক টাইম। আচ্ছা, ঠিক আছে, রাতে তারা বাড়িতে পৌঁছায়। এখন পৌঁছানোর পরে নর্মালি যে সবাই গাড়ি থেকে নামে, কফিনটা নামাইতে যায়, কিন্তু কফিনটা নামানোর সময় তারা দেখে যে কফিনটা হালকা হয়ে গেছে, চারদিকে সবকিছু লাগানো আছে, এমনকি ইভেন দড়ি দিয়ে যে বাঁধা ছিল ওইটাও সেম কন্ডিশনে আছে। তারপরে নামার পরে এক পর্যায়ে সে বলল যে কেন হালকা লাগতেছে, কেন এটা খুলি। এখন খোলার পরে দেখে লাশ আর নাই। আচ্ছা, এখন লাশ নাই, সে তখনই বলল যে কাছে কিনারে কে হুজুর বা ওইরকম হাফেজ সাহেব বা কেউ আছে কিনা, আমি একটু যে জায়গায় আমার গাড়িটা একবার আমি শব্দ পাইছি যে কোন একটা শব্দ হয়েছে গাড়িতে, আমি ওই জায়গাটা একটু যাবো। আচ্ছা, এখন হাইটে গেলে বেশিক্ষণ লাগবে না, যেহেতু 10 কিলোমিটার রাস্তা, হয়তো বা 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু আর বেশি লাগবে না, যেহেতু এত বড় একটা ঘটনা। গ্রামের মানুষও যাইতে রাজি হয়েছে, 10-12 জন মানুষ বা 5-6 জন মানুষ নিয়ে তারা যায়। যাওয়ার পরে যেটা দেখে যে লাইট ধরার পরে ওই যেই জায়গাটাতে তারা গাড়িটা ব্রেক করছিল, শব্দ হয়েছিল, তার পাশে একটা মাইলস্টোন, ওই জায়গায় কিলোমিটার ইয়েটা লেখা, ওই জায়গায় লাশটা বসে আছে। দূরের থেকে যখন লাইটটা পড়ছে যে কিছু একটা বসে আছে, কাছে যায় দেখে যে লাশটা সবই ঠিক আছে, একটা পাও নাই। আচ্ছা, একটা পা নাই এবং লাশটা বসে আছে। হ্যাঁ, বসে আছে মানে কি ওই জায়গায় বসানো অবস্থায়, মাইলস্টোনের পিছনে হেলান দিয়ে বসা। আচ্ছা, এর পিছনে পরে কোনো কারণ পাওয়া গেছে? পিছনে পরে আর সে কোনো কারণ থাকলো আমাকে আর বলতে চায় না। এই ঘটনাটাই সে আমাকে একদিন বলছে, কিন্তু পুরোপুরি সে আর আমাকে বিস্তারিত বলতে চায় নাই। কফিন থেকে লাশটা বেরিয়ে যাওয়াটা খুব আজব, এবং কোনো থেকে ভাঙেনি। এটা আমি শুনছি, কিন্তু সেও যেভাবে বলছে তার বলার প্রতি আমার একটা ফেথ আছে, কিন্তু এরকম ঘটনা আমি আর আগে শুনি নাই। তবে অবাস্তব তো কিছু না হইতেই পারে, এটা আমার যেটা মনে হয়। ডেফিনেটলি। আপনার সাথে আরো বেশ কিছু ঘটনা ঘটেছিল, তার মধ্যে থেকে 2-1টা বলেন। তার মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে যে আমি ওই গ্রামেরই ঘটনাটা বলবো, যে ওই গ্রামে আর কি আমার 5-6টা বছর খুব কাটছে। আর আমি বেশ রাত করে, মোটামুটি আমরা বন্ধু বান্ধব একটু রাত করেই বাড়ি যেতাম। আচ্ছা, যেহেতু বাজার থেকে একবারে হয়তো বিকালের দিকে বাজারে যেতাম, একবার রাতে বাড়ি ফিরতাম। এখন ওই ফেরার পথে হঠাৎ করে আপনার কুলুপাড়া বলে একটা পাড়া আছে, ওই জায়গায় মেইন রাস্তা দিয়ে যে জায়গায় আমি বাড়িতে যাবো, আমার পাশে আমার এক সিনিয়র বড় ভাই আছে,
এখন ওই জায়গাটায় হঠাৎ করে আমি যাওয়ার আগের থেকেই মনে হচ্ছে আমি কোত্থেকে জানি একটা কান্নার শব্দ পাচ্ছি, কিন্তু কান্নার শব্দটা বৃদ্ধ মহিলা কিংবা ওই টাইপের কিছু। আচ্ছা, সে যাই হোক, আমি কান্নার শব্দটা পাওয়ার পরে আমি একটু দাঁড়ায় গেলাম। রাস্তার ধারেই কলপারের সাথে আবার বাড়িও। আচ্ছা, কিন্তু বাড়ির খুব কাছ থেকে কান্নার শব্দটা আসতেছে, বোঝা যাচ্ছে যে কলপার থেকে আসতেছে। এখন পরে আমি আমার ওই ভাই প্লাস বন্ধুকে বললাম যে ভাইয়া এরকম এরকম ব্যাপার, কান্নার শব্দ কি আপনি পাচ্ছেন? আমি তো পাচ্ছি, মনে হয় কোনো বৃদ্ধ মহিলা পড়ে গেছে বা কিছু কলপারে, আসেন একটু ডাক দিয়ে বলি। এখন ডাক দিয়ে বলতে গিয়ে হয়েছে কি, সে বলতেছে আচ্ছা তুই গিয়ে ডাক দে, আমি এনে দাঁড়াইলাম। এখন ওই ডাকার পর্যায়ে যখন আমি আগে ওই কলপারে যাওয়ার আগে আমি একটু চিল্লাইলাম যে বাড়িতে কেউ আছেন, যে মুরব্বী তো কেউ একজন হয়তো পড়ে গেছে, কে আছেন একটু দেখেন। কিন্তু আমি মোটামুটি 3 থেকে 4 বার ডাকাডাকি করেও কোনো শব্দ পাই না। এট এ টাইম আমি কান্নার আওয়াজটা আমার কানে আসতেছে। তখন আমি একটু কৌতূহলবশত কলপারের দিকে এগিয়ে যাই। আচ্ছা, এখন কলপারের দিকে যখন আমি এগিয়ে যাই, সাথে সাথে আমি ওই কলপারে একটু বেড়া ছিল, ওই বেড়াটা ফাঁক করে যখন আমি মাথাটা দিতে গেলাম, তখন দেখি আর কোনো কান্নার আওয়াজও নাই, ওই জায়গায় কোনো শব্দও নাই। আচ্ছা, আর আমি যতক্ষণ ওই জায়গাটায় স্টিল ছিলাম, এই কান্নার ঘটনাটা আমার মনে হচ্ছিল যে আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট মিনিমাম আমি ওই জায়গাটায় এই জিনিসটা আমার মাথায় রাখতেছে। কিন্তু এই সময়টাতে আপনার আমি কোনো লোক যাইতে দেখি নাই রাস্তায়, আমি আর আমার ফ্রেন্ড ছাড়া। আচ্ছা, কোন লোক, কিন্তু বাজার 10টার পরে থেকে একদম রাত্রে 1টা থেকে 2টা পর্যন্ত মানুষ এই রুটটা দিয়ে যাতায়াত করে। আচ্ছা, কিন্তু ওই সময়টাতে আমি কোনো লোক দেখি নাই, কারণ লোক দেখলে হয়তো কি আমার ফ্রেন্ড দাঁড়ানো, কান্নার আওয়াজ, কেউ না কেউ হয়তো আমাদের সাথে দাঁড়াইতো বা আমাকে কিছু বলতো, ঠিক না? এই আর কি, ঘটনাটা এই জায়গাতেই শেষ। এর আগে অবশ্য আমার পায়ের কাছাকাছি 2টা বিড়াল ছিল। আচ্ছা, 2টা বিড়াল ছিল। এই ঘটনাটা আমি এটার সাথে কোনো সম্পৃক্ত করি নাই। আমি ভাবছি যে নর্মালি একটা বিড়াল রাস্তায় থাকতেই পারে, এটা অসম্ভব। এবং এটা আপনি এর আগে উল্লেখ করেননি এই কারণে, যেটা আপনার কাছে এটা আমার কাছে একদম ফালতু মনে হচ্ছে, বিড়ালের সাথে কোনো কারণ আমার মনে হয় নাই। আচ্ছা, এরপরে আর কিছু আছে? এরপরে আসলে রিসেন্টলি আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ডের ঘটনা। সে মাদ্রাসায় পড়তে, যেটা আমি ফার্স্ট টাইম বলতে যাচ্ছিলাম, তার নাম রাসেল। সে আমার সাথেই আছে। তার পরিচয়টা যদি বলেন। আমি একটু পরিচয়টা খালি ওনার কাছ থেকে শুনে নেই, আপনার পরিচয়টা একটু দিবেন আমাদের সবাইকে। আমি মোহাম্মদ রাসেল ভুঁইয়া, গাজীপুর কাপাসিয়াতে আমার বাড়ি। ওকে, আপনি কোন একটা মাদ্রাসায় পড়াশোনা করতেন, তারপরে মাঝখানে আপনি দেশের বাইরে ছিলেন, রাইট? হ্যাঁ, এবং আবার ফিরে এসেছেন। অলরাইট, তো আমরা ঘটনাটা শুনি। আচ্ছা, ঘটনাটা আমি বলতেছি। ঘটনাটা যেটা হচ্ছে, তার সাথে আমার ফ্রেন্ডের সাথে একসাথে পড়াশোনা করে বন্ধু। সে মোটামুটি মাদ্রাসায় পড়ার কারণে সূরা কেরাত ভালোই জানে। ওকে, সে ওই দিক দিয়ে বেশ রাতে করে অনেক সময় দেশে গ্রামে বাড়িতে ফিরতো, ওই সময় আড্ডা দিত। সে বলতো যে আমি এইগুলা জিনিসগুলা নিয়ে আমি ভয় পাই না। নর্মালি সে ওই ধরনের একটা মন মাইন্ড নিয়ে চলে। আচ্ছা, যাই হোক, সে হঠাৎ করে রাতে 3টার দিকে বাথরুম পায়। সে বাথরুমে যাওয়ার জন্য বের হয়। বের হওয়ার পরে আর তার মোটামুটি তেমন কোনো ঘটনা এই কাছাকাছি সময় আমরা শুনতে পাই না। যখন আমরা 4টার দিকে, আমার ফ্রেন্ডটা যখন সে 4:30 বা 4:45টার দিকে ফজরের আজানের আগে আগে সেও বাথরুমে যাইতে নেয়। এখন ওই পর্যায়ে যাওয়ার এক পর্যায়ে সে কিছু শব্দ পায়, গুঙ্গানির মতো শব্দ। মানুষ যেরকম গুঙ্গায় অসুস্থ থাকলে বা কোনো ব্যথা ট্যাথা পাইলে সেম এরকম শব্দ পায়। স্বভাবত সে শব্দ পাওয়ার পরে একটু আগাইতে যায়। আগাইতে যাইতে গেলে দেখা যায় যে একটা ওয়াল আছে ওই জায়গায়, বাউন্ডারির ওই পাশে শব্দটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। সে তখন একটু ফর্সাও হয়েছে, প্লাস শব্দটাও একটু বাড়তেছে। এখন পিছনে আবার কিন্তু নর্দমা, নোংরা। এখন সে আবার এটা দেখলো যে কারো একটা মাথা দেখা যাচ্ছে, ময়লার মধ্যে কারো একটা মাথা দেখা যাচ্ছে। সে হ্যাঁ, নর্দমার মধ্যে। আচ্ছা, তার গলার নিচটুকু মাটিতে ডাবানো, পুরাপুরি ডাবানো। সে তখন ওই তার যে প্রিন্সিপাল আছে, যে হুজুর আছে, ওনাকে ডাইকা নিয়ে গেল। সে আবার ওই কতজন লোক স্টুডেন্ট আছে সেগুলা কাউন্ট করে দেখে না, 1 মিজিং। যে মিজিং ওই ছেলেটাই ওই জায়গায়। তখন তাকে উদ্ধার করা হয় ওই জায়গা থেকে। উদ্ধার করার পরে যেটা জানা যায়,
সে আপনার রাতের বেলাতে যখন বের হয় বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে, ওই পর্যায়ে সে কোনো কিছু একটা দেখতে পায়, পরি টাইপের কিছু। সে যেটা বললো যে একটা খুব সুন্দর একটা মেয়ে দেখতে পায়, এখন তাকে ইশারা করতে থাকে। সে তখন আর কোনো কারণে ওই জায়গাটায় না যেয়ে আর পারে না, তার পেছনে সে তার শক্তি হয়তো বা কোনো কারণে লোপ পায়, আর সে তার ইশারায় হাতছানি দিতে দিতে সে কিন্তু যাইতে থাকে। অলরেডি এট এ টাইম সে ওই ওয়ালটা ক্রস করে সে নর্দমার পানির মধ্যে সে ঢুকে যায়। সে যেটা বলে তাকে লাস্টের দিকে তার ফেজের মধ্যে যেটা দেখা যায় যে উদ্ধার করার সময় যে তার ফেজের মধ্যে অনেকগুলা দাগ পাওয়া যায়, খামছানোর অনেকগুলা দাগ পাওয়া যায়। এমনকি সে পানিতেও, এই নোংরা পানিতেও অনেক হাবুডুবু খাইছে। সে আর কি বাঁচার মতো তার কোনো, সে খালি এইটুকুই বলছিল যে আমি আর কিছু বুঝতে পারি নাই, শুধু আমি পানিতে ইয়ে করতেছি, আমাকে কেউ খামচাচ্ছে, চুলকাচ্ছে আর কি, আমাকে মেরে ফেলবে এরকম একটা ভয় আমি পাইছি। আর আমি এই কাদার মধ্যে কিভাবে ঢুকলাম আমি আর এটা বলতে পারবো না। অলরাইট, সো এই ছিল ঘটনা। শোনার জন্য আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন, আমি জানি, আমিও অধীর আগ্রহে বসে আছি। চলুন সরাসরি চলে যাই তার কাছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসূল ভাই। আমি কাহিনীতে চলে যাব সরাসরি। আর এই কাহিনীটা আমাকে বলেছে হচ্ছে সুনীল, ওর দাদার আমলের কাহিনী। সম্ভবত এটা যখন নাকি আপনার দেশ বিভাগের আগে একদম ভারতবর্ষ ছিল সে সময়কার কাহিনী। তো এই কাহিনীটা হচ্ছে যে একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ময়মনসিং এর এদিকে ছিল আর কি, ময়মনসিং এর দিকটাতে। তো তখন ভারতবর্ষ আর কি বড়, এবং যে কাহিনী বলেছে তার দাদা সে সময় ওই তাদের জমিদারি প্রথাটা উঠে যাচ্ছে আর কি, তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে। তো এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি, কলকাতায় ছিল। তার দাদার ডাক পড়ে আর কি, যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার যা যা আসে সেগুলো নিয়ে যাও আর কি। তো ওর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল এবং ওর দাদা ছিল আর কি সেখানে, সেই ইসে আর কি। তো শুনলে দাদা যখন নাকি ময়মনসিং এ আসে, তার কলকাতার জব ছেড়ে, চাকরি ছেড়ে, তিনি চাকরি করতেন আর কি। তো সেই সময়টা আর কি ওই জায়গাটা আর কি বেশ পাহাড়ি টাইপের ছিল, মানে খুব বেশি মানে একটু জঙ্গল ঘেরা, পাহাড় টাহাড় আছে এবং মানে বেশ বন্য পরিবেশ আর কি। এর মধ্যেই তার পুরো পুরুষদের জমিদারি ছিল এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি, অত্যাচারী টাইপের। এবং পরবর্তীতে আর কি তারা মানে যারা যিনি লাস্ট চলে যান আর কি এবং তার হিসাবটা করে যান, তিনিও আর কি বেশ মানুষের রোষানলেই পড়েন আর কি, এরকম একটা অবস্থা ছিল। এবং অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মানুষ মেরেও ফেলছে, এরকম কিছু। যাই হোক, শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি, তখন আর জমিদারির ব্যাপারটা নেই ওখানে। তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটাতে তাকে নিয়ে যান আর কি, নিয়ে যে ওখানে রাখেন, দেখান বাড়িটা, বিশাল বাড়ি, এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকেন। এবং তার এক দুঃসম্পর্কের এক হয় আর কি, মানে যেটাকে বলে জেঠি বা সামথিং ছিল আর কি। তিনি তার সাথে সব কমিউনিকেশন এন্ড সবকিছু মেনটেন করতেন, কারণ তারই নাকি আরো কিছু মানে ওনার দাদার যে জেঠি আর কি, তারই নাকি আরো কিছু মানে প্রাপ্য ছিল কিছু অংশে কি হিসাব কিতাবে আর কি। যাই হোক, তো ওনার সাথে ওনার কথাবার্তা বলা লাগে এসব ব্যাপারে। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু, মানে ওর দাদার বন্ধু, শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে যে সে অসুস্থ আর কি। শুনলে দাদা যে সে অসুস্থ ছিল, বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। অসুস্থতার লক্ষণটা হচ্ছে সে লিখছে তাকে চিঠিতে যে সে হঠাৎ করে জ্বালা পোড়া হয় তার, এবং তখন সে জ্বালা পোড়াটা এতটুকু হয়, শারীরিক জ্বালা পোড়া, সে কিছুই করতে পারে না, সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি, সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায়। সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি। দাদার যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে, খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, বিদেশে যাবে পড়তে সেই সময়। তো সেই সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কি এরকম। তো যাই হোক, তো বন্ধু যখন নাকি এই চিঠি পায়, চিঠি পেয়ে তখন চিন্তা ভাবনা করে সে চলে আসে এদিকে বিভিন্ন ভাবে আর কি। তার আসার বর্ণনা নাই দিলাম, আসার বর্ণনা দিছিল, বাট সেটা আমি নাই দিলাম। তো বিভিন্নভাবে চলে আসে। আসার পরে সে যে তার বন্ধুর সাথে দেখে, বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে
শুয়ে আছে, বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে, চোখের নিচে কালি পড়ছে, মানে মানুষের নাম ধরে ডাকে, কেউ আসতেছে না। এবং এক পর্যায়ে গর্জনটা এমন ভাবে মানে ওনাকে এফেক্ট করে যে ওনার মনে হয় মাথার মধ্যে কিছু আসতেছে এবং মনে হচ্ছে যে কোন একটা ভয়ঙ্কর প্রাণী ওই সিঁড়িতে উঠে আসবে। তো ওই অবস্থায় উনি জ্ঞান হারায় ফেলে। জ্ঞান হারায় তো ওনার কতক্ষণ জ্ঞান হারানো ছিল উনি জানে না, বাট ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে উনি ওনাকে ঘাটে শোয়ানো, মানুষজন আশেপাশে আছে, জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সবাই শুনে, সবাই একজন একজনের চেহারার দিকে তাকায়, মুখ চাওয়াচাই করে, কিন্তু কেউ কিছু বলে না। বলে আপনি দুঃস্বপ্ন দেখছেন, আপনাকে আমরা এখানেই পাইছি ভিতরে সিঁড়ির গোড়ায়, এবং আপনি প্রায় একদিন অচেতন ছিলেন। তো এরকম বলার পর যেটা হয় যে সে শুয়ে থাকে, নর্মালি বসে থাকে, শরীরটা খারাপ। তো হঠাৎ তার যেটা হয় যে গা জ্বালাপোড়া করে, গা জ্বালাপোড়া করতে করতে প্রচন্ড মনে গায়ে কেউ আগুন ধরায় দিচ্ছে, এবং এই যন্ত্রণা সহ্য না করতে পেরে উনি বেহুশ হয়ে যায়। তখন উনি দেখে যে এখানে তো ওনার কেউ নাই, উনি যে ফেরত চলে যাবে সেটাও উনি ওনার জেঠিমাকে জানান যে আমি চলে যেতে চাচ্ছি কলকাতায়, আমি পরে এগুলো আমার শরীরে, কিন্তু ওনার যে শরীরের অবস্থা যাওয়ার মতো না। আচ্ছা, এই কারণেই উনি ওনার বন্ধুকে চিঠি লিখছে। তো ওনার বন্ধু আসে, বন্ধু ওনার কথাগুলো শুনে বলে চল আমি দেখি তোর কি অবস্থা, আমরা পারলে তোকে নিয়েই যাই এখান থেকে, কি ঘটনা। তো বন্ধু যেটা করে, ওনাকে রেখে ওর দাদার ফ্রেন্ড যে, সে একটু মানে ওই জায়গায় ঘোরাফেরা করার চেষ্টা করে মানে কি ঘটনা, এরকম কেন, ও যেখানে দরজার কথা বলছিল ওখানে যে উনি একটা দরজা দেখে নেমেছে, কিন্তু দরজাটা তালা মারা। দরজাটা তালা লাগানো। ওনার জেঠিকে উনি জিজ্ঞেস করে যে এরকম কিছু হয়েছিল, আপনি কি রেখে? বলে না, কিভাবে, এটা কি সম্ভব, আমি ওকে কেন নিয়ে যাব? তখন বলে যে এটার নিচে কি আছে। দরজা বলে এটার নিচে কি আছে এটা আমিও জানি না, এটা হচ্ছে ওর মানে তারও দাদাদের সময়কার জিনিস। এখানে টর্চার সেলও আছে নিচে, যেখানে বিভিন্ন টর্চার সেল হইতো। তারপর ওখানকার আপনার ওই ওদের যে নাচের নৃত্যশালা, বলরুম যেটা, ওইটাও আছে ওখানে। বলে এই দরজা দিয়ে অনেক জায়গায় যেতে হয়। জি। তো ওনার বন্ধুর খুব কিউরিয়াসিটি জাগে ব্যাপারটা নিয়ে। উনি বলে জেঠিমা আমাকে কি আপনি চাবি ম্যানেজ করে দিতে পারবেন? বলে না, এই গেটের চাবি এখানে নাই, আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, উনি যদি আপনাকে কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারে। তো উনি যান ম্যানেজারের সাথে, অনেক রিকোয়েস্ট করেন, বলেন যে আমাকে চাবি দেন, আমি দেখতে চাই কি ঘটনা, ওর কি হলো, আর ও কেন এরকম অসুস্থ হচ্ছে। তো এটারও কোনো মানে আসলে ম্যানেজার কিছু বলে না। তো ওনাকে যেটা করে, একদিন এরকম উনি বসে আছে এক জায়গায়, ওই বসে ছোট্ট একটা দোকান ওখানে, সেখানে ওই সময়কার সময় গরুর দুধের চা তৈরি হতো আর কি। তো উনি ওখানে বসে বসে বাইরে গ্রামের একটা গুড়ের চা খাচ্ছে আর কি। তো এই সময় ওই বাসার একজন ভৃত্য, যে খুব বয়স্ক, সে এসে বলে যে বাবু আপনার সাথে একটু কথা বলতে চাই। তো উনি বলে যে কি ব্যাপার, কি নিয়ে কথা বলবা? বলে যে আমি ওই বাবুর, সুনীল বাবু, ওই যে বাবু যে আছে ওনার যে অসুস্থতা, উনি যে অসুস্থ কেন আপনাকে আমি বলতে চাই কি হয়েছে। তো বলতেছে কি ব্যাপার? বলে যে ব্যাপার হচ্ছে যে ওনাদের এই বাড়ির সম্পত্তি নিয়ে অনেক ব্যাপার আছে, ওনার জ্যাঠার ছেলেরাদেরও অনেক আগ্রহ, ওনারা খুব অত্যাচারী ছিলেন। আচ্ছা। তো সম্ভবত ওনার জেঠিমা অনেক জানে, মানে জাদুটোনা জানে, জাদুটোনা করছে। আর ওই যে আপনি যে রুমে ঢুকতে চান, যেখানে ঢুকতে মানে উনি যে ভয় পাইছে বলতেছে, ওখানে কিন্তু উনি আসলেও ঢুকছে, কারণ ওইখানে কিন্তু ঢুকে ওনার জেঠিমা মাঝে মাঝে আপনাকে মিথ্যা বলছে যে ওখানে ঢুকে না। বলে আপনি আমাকে কেন বলে দিচ্ছেন এগুলা? বলে আমি ওনার ভালো চাই, উনি তো এগুলোর সাথে জড়িত না, উনি কিছুই জানে না, উনি আসছে ওনার হিস্সা নিয়ে যেতে এখান থেকে, আর তো কিছু না। কিন্তু এখানে এরকম হয়, ওইখানে একসময় ওখানে অত্যাচার করতে ওখানে বাঘ পালতো উনি, একদম অন্ধকার কুঠুরির মধ্যে বাঘ রাখতো উনি, এবং ওই বাঘের মুখে ওনার যাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া করতো ঠেলে দিত, বাঘের মুখে ফেলে দিত উনি। আচ্ছা। এছাড়াও অনেক টর্চার সেল ছিল, নর্তকীদেরকেও ঠেলে দিত, এরকম ব্যাপার আছে। তো উনি বলে তাহলে আমার তো ওখানে ঢোকা দরকার। বলে ওইটা ম্যানেজারের রুমে চাবি আছে, আপনি চাইলে যে দেখতে পারেন ওখানে কি আছে। তো ওনার বন্ধু যেটা থাকে, উনি খুব মানে করে ম্যানেজারের যে রুম থেকে একদিন ওই কাজের লোকের সহায়তায় চাবিটা উনি ম্যানেজ করে এসে উনি ওই রুম খুলে ঢুকে নিচে যে দেখে আসলেই ওই যে ওখানে যে নামছে মানুষ, পায়ের ছাপ, মানে ধুলার মধ্যে পায়ের ছাপ, যে মানে এবং বোঝা যাচ্ছে যে এখান থেকে মানুষ ওঠানামা করে, যে এরকম একটা ব্যবস্থা আছে। তো উনি ওই চাবিটা নিয়ে তো আর ওখানে রেখে দিতে পারবে না, উনি ঢুকে যে ওই রুমগুলা দেখে, জি রুমগুলা দেখে আসার পরে উনি চুপচাপ চাবি রেখে চিন্তা করে যে ওনার বন্ধুকে নিয়ে উনি চলে যাবেন ওখান থেকে। তো যেটা হয়, রাত্রেবেলা ওই দিন রাতে আর কি, উনি ঘুমাচ্ছেন, উনিও ওইরকম শব্দ পান যে ওনার গেটকে নক করতেছেন, জি। তো উনি ওই নক শুনে উনি উঠেন,
উঠে উঠে আস্তে 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 করে ফলো করে আসেন। কিন্তু উনি যেটা দেখেন যে ওনার রুম নক করছে কে, নক করছে আসলে কোনো না আর কি, মানে ওই চাচি বা কেউ করেননি, ওই রুম নক করছে কাজের লোকটা, এবং ওনাকে আস্তে আস্তে ফিসফিস করে বলেন যে ওই যে দেখেন। তো উনি দেখে যে ওই যে লণ্ঠন হাতে ওই যে জেঠি থাকে, উনি হেঁটে হেঁটে ওই রুম দিয়ে যাচ্ছেন দরজা দিয়ে। তো উনি ওটার সাথে ফলো করে করে ঢুকেন ভিতরে আস্তে আস্তে। ওই জেঠি যায়, উনি আস্তে 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 করে পাটি পিটি ওখানে যান। যাওয়ার পরে দেখেন দূর থেকে একটা ঘরের ভেতর থেকে খুব আলো মানে বাড়ছে নিমছে এরকম কিছু আর কি। তো উনি যে আস্তে করে উকি দেন, ওখানে উকি দেওয়ার পর দেখে যে ওখানে একটা অগ্নিকুণ্ডর মতো জ্বালানো, ছোট্ট একটা অগ্নিকুণ্ড, সেখানে ওই জেঠি কি কি দিচ্ছে এবং উনি মন্ত্র পড়তেছে। এবং ওই পাশে মানে ঠিক আগুনের ওই পাশটাতে কিছু ছায়া মূর্তির মতো আছে, তাদেরকে দেখা যায় না, বোঝা যায় না, বাট বোঝা যায় কিছু ছায়া মূর্তির মতো দাঁড়ানো এখানে। তো উনি জিনিসটা দেখে মানে জিনিসটার এতটা ভয়াবহ ছিল জিনিসটা, যে জেঠির যে রূপটা ছিল সেখানে সেটাও বেশ ভয়াবহ, চুল টুল খোলা, এবং উনি বেশ ভয় পেয়ে যান ওটা দেখে। উনি ভয় পেয়ে উনি আস্তে ধীরে উনি ওখান থেকে চলে আসেন, উঠে আসেন, ওখানে আর থাকেন না, এবং এসে দেখেন বন্ধুর কাছে, দেখে বন্ধুর সারা শরীর হিম হয়ে গেছে, মানে ঠান্ডা। তো উনি বন্ধুকে তাড়াতাড়ি উনি ওনার সাথে যে ওই লেপ্টের চাদর ছিল তা দিয়ে ঢেকে ঢেকে দেন, দেখে উনি ওই রাতে ওখানে বন্ধুর সাথে ঘুমায় যান। এখন পরদিন উনি যে দেখেন সবকিছু ঠিকঠাক, উনি ব্যবস্থা করেন ওনার বন্ধুকে নিয়ে যাবেন ওখান থেকে। তো সবকিছু মোটামুটি রেডি হয়। শেষ মুহূর্তে এসে যে ম্যানেজার যে নিয়ে যাবে বলে যে আজকে তো আপনাদের বেরোতে পারতেছেন না, আপনাদের কালকে যেতে হবে, আজকে যাওয়া সম্ভব না বাসা থেকে। তো উনি একটু হতাশ হন, যে উনি মনে করছিলেন যেটা থেকে আমি পালিয়ে গেলেই মনে হয় ভালো, আর যদি বন্ধুকে নিয়ে যেতে পারি এখান থেকে ভালো। তো রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন, ওই দিন রাতে বন্ধুর রুমে ঘুমান নাই, নিজের রুমে ঘুমাইছে। তো উনি দেখতেছে যে ওনার বিছানার চারপাশ দিয়ে কিছু এরকম ছায়া মূর্তি ঘুরতেছে, বেশ লম্বা লম্বা ছায়া মূর্তি ঘুরতেছে। আর উনার ঠিক মাথার কাছে ওই জেঠি, কিন্তু অন্ধকারের মধ্যে, উনি বুঝতেছে একে, বলতেছে যে তুই ওকে নিয়ে যেতে আসছিস, ওকে তো যেতে দিব না, আর তুই যদি নিজের প্রাণ নিয়ে যেতে চাস তুই চলে যা এখান থেকে। তো এটা ওনাকে বলার পর উনি মানে ঘুমের মতো তন্দ্রার মতো ছিল, উঠে দেখে যে কেউ নাই রুমের ভিতরে, বাট উনি মেসেজটা পেয়ে উনি খুব ভয় পায়। তো উনি ইসের সাথে কথা বলে পরদিন সকালে উঠে ওই যে ভৃত্যটা ছিল তার সাথে তাকে খুঁজে বের করে তাকে কথা বলে যে তুমি আমাকে কি কোনো ব্যবস্থা করে দিতে পারবে এখান থেকে চলে যাওয়ার জন্য। সে বলে আমি আপনাদের চলে যেতে দিতে পারবো, কিন্তু একটা ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমাকে কিন্তু এটার জন্য ক্ষতি হবে। তো বলে যে আপনার ক্ষতি হবে, কিন্তু আমাদেরকে বের করে দেন, আমরা তো এখানে সমস্যা পড়ব। এটা বলার পরে ওই লোক ওনাদেরকে মানে ওই একটা পথ বলে যে এদিক থেকে এরকম সকালবেলা বের হয়ে দিকে চলে যাবেন, এদিক থেকে চলে গেলে মানে আপনারা মোটামুটি সমস্যার থেকে বের হয়ে যাবেন। কিন্তু এই পথটা সোজাসুজি এদিক দিয়ে যায়নি, এটা গ্রামের ভেতর দিয়ে ঘুরে ঘুরে গেছে। তো উনি ওই দিক থেকে বের হন সকালবেলা, ওইরকম কথা বন্ধু কাউকে চোখে মানে কাউকে যখন কেউ দেখে না এরকম সময় বের হয়ে যায় বন্ধুকে নিয়ে। তো যেতে 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 রাস্তার মধ্যে তখন একটা সময় বিকালের মতো হয়ে যায় আর কি, বিকালের মতো হয়ে যায়। তো তখন উনি আবার ভয় পায় যে যদি কোনো ক্ষতি হয় বা কিছু। এর মধ্যে ওনার বন্ধু অনেকবার বলছে তার গা জ্বালা পোড়া করতেছে, অনেক কিছু এরকম হচ্ছে। তো উনি ঘুরতে 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 উনি মানে দিশা পায় না কি করবে, আশেপাশে কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তো ওখানে কাছে দেখে যে ওখানে যে একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা টিনের ঘরের মতো একটা মসজিদের মতো করে রাখছে। তো ওইখানে দেখে যে খুঁজে দেখে তাকায় দেখে যে ওইখানে একজন মৌলানা সাহেব আছেন। তো উনি যে তাকে বলেন যে আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আপনার ধর্মের না কিন্তু আমাকে একটু হেল্প করেন। কি বলে যে এরকম আমার বন্ধু এরকম সমস্যায় পড়ছে, সে মানে উনি বলেন না কোন জমিদার বাড়ি বা নাকি এটা বলেন না, বলে যে এরকম সমস্যায় পড়ছে, তাকে এরকম মনে হয় কালো জাদু করা হয় এই সে। তো মৌলানা সাহেব বলে অবশ্যই, বলে আপনি কি আমাকে সাহায্য করবেন? তো বলে যে হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না। কারণ তাদের ওই সময় আরো ব্যাপারটা আরো কঠিন ছিল, মানে তাদের মানে ধর্মীয় ব্যাপারটা এতটা ছিল, মানে এক একজনের বিলিফটা কেউ কারো কাছে আর কি খুব যেতে চাইতো না। তো মৌলানা সাহেব বলে অবশ্যই করবো, আপনি আপনার বন্ধুকে বসান। উনি নিয়ে এক জায়গায় বন্ধুকে বসায়, বসানোর পরে উনি তার বন্ধুকে একটা পানি নিয়ে আসেন, একটা এরকম মটকির মধ্যে পানি নিয়ে আসেন। বলে যে এটা হচ্ছে বরই পাতার পানি, বরই পাতা ভিজানো, এটা হচ্ছে সবচেয়ে পবিত্র পানি হয়। বরই পাতা ভিজায় যে পানিটা হয় সেটা হচ্ছে পবিত্র পানি। তো বরই পাতার গুণ অনেক। তো এটা দিয়ে তাকে আপনি গোসল করান, আপনার বন্ধুকে গোসল করান। তো এটা দিয়ে ওইদিকে উনি কিন্তু পুরো নেতায় গেছে বন্ধুরা,
ওই যে ইসের দাদা। তো ওনাকে ওইটাতে গোসল করায়, গোসল করানোর পরে মৌলানা সাহেব ওনাকে ঝাড়া শুরু করে এবং ওই প্রত্যেকটা ঝাড়ার সময় উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তো এক সময় তার মুখ দিয়ে কথা বের হয় যে তার উপরে একটা জিন চালান করে দিছিল পজেস করে, এবং ওই জিন তাকে আস্তে আস্তে মেরে ফেলার ইসে ছিল। তো মৌলানা সাহেব অনেক কামেল ছিলেন, উনি করে জিনকে সরায় দেন এবং তার শর্তই থাকে, বলে যে তুমি একজন মানুষ, সে যেটাই হোক সে মানুষ, তুমি তাকে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সে বিশ্বাসী মানুষ, সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, অনেক কিছু বলে তারপর থেকে সরায় দেয়। এবং তাকে বলেন যখন জিনিসটা শেষ হয়, ওনার প্রসিজার শেষ হয়ে যায়, তখন বন্ধুকে বলেন যে আপনি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন, আমি আপনাকে, তো আপনার অন্য ধর্মের মানুষ, আপনাকে আমি বলতে পারি না যে দোয়া পড়েন বা এটা সেটা, বাট আপনাকে আমি পানি দিতে পারি, পানিটা আপনার বন্ধুকে খাওয়াবেন, আর অবশ্যই অবশ্যই আপনি সত্যির পথে থাকবেন। আপনার বন্ধু বিশ্বাসী, এটা আমি জানি, বুঝতে পারছি, তাকে দেখি সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করে, এবং এই জিনিসটা সে আলোচনা করুক, আরো চিন্তা ভাবনা করুক, সে যাতে এই দিকেই ফোকাস থাকে সবসময়। পানিটা খেতে বলবেন, এইভাবেই করবেন। তো খাওয়াই দিয়ে অনেক কষ্ট মৌলানা সাহেব ওনাদেরকে বলে দেয় কিভাবে নদী পার হয়ে যেতে হবে, ওখান থেকে কিভাবে চলে যেতে হবে। তো ট্রাই করে অনেক কষ্টে শেষে সে তাকে কলকাতায় নিয়ে আসে। তো কলকাতায় নিয়ে আসার পরে ওনার কিন্তু অনেক কমে যায়, ওনাকে পানি দিছে, ওই ধরনের প্রবলেমগুলো ওনার মধ্যে আর হয় না। এবং পরবর্তীতে উনি মানে অনেক আরো স্টাডি করার পরে উনি মানে ধর্মের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসেন, বিশ্বাসী একজন ধার্মিক হয়ে যান, এবং উনি কিন্তু ওনাদের ওই সম্পত্তির অংশগুলোও আস্তে ধীরে পরবর্তীতে পান। কিন্তু এখানে দেখা গেছে ওনার যে জেঠি ছিলেন তিনি অনেক কিছুই ওনার আত্মসাৎ করে ফেলছিলেন সম্পত্তির থেকে। এটাই ছিল কাহিনী। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। ধন্যবাদ। আমরা চলে যাব এখন বাবু ভাইয়ের কাছে এবং বাবু ভাইয়ের কাছে আরেকটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আপনার সাগরের কাহিনী। এটা হচ্ছে মোহাম্মদপুরের একটা জায়গা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোহাম্মদপুরের একটা জায়গা, স্পেসিফিকলি বলার কিছু নেই। আচ্ছা, যাই হোক, ওদের সাগরদের বাসা যে জায়গা, সেই বাসার মানে অপোজিটে যে রাস্তার পাশে একসময় ছিল নদী। জি। এখন সেখানে শহর হয়ে গেছে, মানে বিল্ডিং টিল্ডিং অনেক কিছু অবস্থা। তো ওই রাস্তার মোড়টা সম্পর্কে সবার কাছেই অশুন্ত, ওর মুরব্বীরা, যে রাতের বেলা যখন নাকি ওরা হাঁটতো ওদিক দিয়ে, ওনারা যখন হাঁটতেন, ব্যাকিন আমিও মনে হয় তখন ছোট, হয়তো স্কুলে পড়ি এরকম সময়কার কথা। তো তখন আমি কিন্তু ওদিক দিয়ে গেছি, রাসেল ভাই নিজে সাইকেল চালায় তখন গেছি ওদিক দিয়ে, আমার ভয় লাগতো না, আমি কিছু দেখি নাই। বাট ওর মুরব্বীরা নাকি বলছে ওখানে নাকি অনেক কিছু দেখতো তারা, দেখা জিনিসের মধ্যে অনেকে দেখছে যে মাথা ছাড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, এরকম কিছু। তো সাগর ওখানে থাকে, তাদেরই বাড়ি। সে তাদের বাড়িতে যেটা এক্সপিরিয়েন্স করতো যে হচ্ছে তাদেরকে মনে হতো ওর কাছে যে ও প্রায় রাস্তার মধ্যে শব্দ শুনতো আর কি, এটা ওইটা বিভিন্ন রকমের শব্দ, মানে উইয়ার্ড শব্দ। আবার ওর কাছে মনে হতো মাঝে মাঝে যে ওদের যে জানালার মধ্যে কেউ রাতের বেলা মানে জানালার ওই পারে কেউ আছে, এরকম লাগতো। তো ও ভয়ে ভয়ে ঘুমায় যেত। একদিন যেটা হয়েছে, ওর পরীক্ষার আগে ও মানে সাধারণত রাত করে পড়তো না গভীর রাতে, বাট ওই দিন সে মানে রাত করে পড়ার চিন্তা করছে, কারণ বন্ধুরা পড়ে এবং তার প্রিপারেশন ভালো ছিল না, সামনেই ম্যাট্রিক পরীক্ষা। তো ও চিন্তা করে কি যে ওই দিন ও রাত জেগে পড়বে। তো রাত জেগে পড়ার যাতে রাত জাগার অভ্যাস নেই রাসেল ভাই, তারা কিন্তু সহজে জাগতে পারে না, তারা ঘুমে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো সাগরও চেষ্টা করছিল, কিন্তু তার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। তো এক সময় সে চিন্তা করলো ধূপ ঘুমায় পড়ি। তো রাত তখন 1টা-1.5টা বাজে, খুব বেশি বাজে নেই। তো রাত তখন ওই জায়গাও যে খুব একটা জায়গা যে কোয়াইট হয়ে যায়, এখন তো ঢাকা 1টা-2টার দিকে খুব একটা কোয়াইট হয় না, তাও কিছুটা হয়ে গেছে আর কি। তো এই অবস্থায় ও মানে রুমের লাইটটা নিভায় দেয়। তো তখন দেখে যে হালকা মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ঘুমানোর সময় জাস্ট চোখের যে এক কোণা দিয়ে সে দেখে যে কুকুর হাঁটতেছে রাস্তা দিয়ে, স্ট্রিট ল্যাম্পের আলো পড়ছে নিচে। তো ওর যেটা আই ক্যাচিং হয়তো চোখ সরে যেত, দেখে যে স্ট্রিট ল্যাম্পটা ফ্লিক করে 2বার। ফ্লিক করার পর কুকুরগুলা মনে হলো কেমন যেন একটু নড়াচড়া বেশি করলো। একসময় স্ট্রিট ল্যাম্পটা বন্ধ হয়ে গেল, এবং বন্ধ হওয়ার আগে দিয়ে সে দেখলো কুকুরগুলা শেপ শিফট করলো, মানে তাদের শেপ চেঞ্জ করলো। যখন আলোটা নিভে গেল ঠিক ওই মুহূর্তে কুকুরগুলো মনে হলো যে বসার থেকে মানুষ হয়ে গেল, দাঁড়ায় পড়লো, মানে দাঁড়ায় মানুষ হয়ে গেল, লাইক মানুষের শেপ হয়ে গেল। এবং
এই লাইট নিভাতে সে কিন্তু মানুষ পুরো দেখে নাই, বাট সে দেখছে মানুষের শেপের হয়ে গেছে। এখন ও একবার ভাবলো এটা কি লাইটের খেলা, তার কিন্তু ঘুম তখন ঠাস করে চলে গেছে মাথার থেকে, যে আলো আধারিও অনেক সময় খেলা খেলে মানুষের মধ্যে, ছায়ার খেলা হবে, লাইট অ্যান্ড শ্যাডো। তো একবার ভাবলো সেরকম কিছু কি। পরে সে ভাবলো না, সে দেখলো যে ওই লাইট নিভে যাওয়াতেও দূর থেকে আলো আসতেছে এবং ওই ওই জায়গাটা বোঝা যাচ্ছে এবং বৃষ্টির সাথে কিছুটা আলোকিত, এর মধ্যে বৃষ্টির সাথে হালকা বাতাসও যাচ্ছে, বাতাসও বইতেছে। ভালো মতন খেয়াল করে দেখলো দূর দিয়ে মনে হচ্ছে 3টা লম্বা লম্বা ছায়া, এবং এই লম্বাগুলা প্রায় সাধারণ মানুষের হাইট না, 8-9 ফিট এরকম হবে, উঁচু উঁচু হাঁটতেছে। একবার এই পাশে আসে, কাছে আসে, আবার যখন আলোর কাছাকাছি চলে আসে আবার ওদিকে চলে যায়, ঠিক ওই জায়গাটাতেই সার্কেল করতেছে। তো ওর জায়গা দিয়ে না, ও যতটুকু দেখতে পাচ্ছে, ও ভাবছে যে আমি যদি আমাদের ঠিক উপরেই ছাদ, ওরা থাকতো 6 তলায়, আমি ঠিক উপরেই ছাদে যদি উঠি তাহলে আমি আরো জিনিসটা আরো সুন্দর দেখতে পাবো, ভালো মতন দেখতে পাবো। পুরা ঘুম কিন্তু কম। সে করে কি, আস্তে করে উঠে যে সে ওই হেঁটে হেঁটে মোবাইলটা নেয়, মোবাইলটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি ঘরে বের। সিঁড়ির দরজা যখন খুলে তখন সে শুনতেছে যে তাদের যে ছাদের যে গেটটা ঠিক উপরে, ইমিডিয়েটলি উপরের তলায় একটা লোহার গেট আর কি ছাদে, ওইটা ঠাস 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 করে বাড়ি খাচ্ছে, কিন্তু ওই দরজা কিন্তু লাগানো থাকে রাতের বেলা, দারোয়ান তালা মেরে দেয়। তো ও চিন্তা করলো ছাদের দরজা খোলা, আবার দেখে যে ঠান্ডা বাতাস একটা আসতেছে, সিঁড়ি দিয়ে যাচ্ছে, বৃষ্টি হালকা পড়তেছে এই সময়। তো তারপরও খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ডে বা কিউরিয়াস মাইন্ডে দরজাটা লাগায়, ফ্ল্যাটের দরজাটা লাগায়। যখন সিঁড়ির কাছে উঠে রাসেল ভাই, যখন দরজাটা দিয়ে ঢুকবে, দেখে দরজাটা হালকা ভেজানো। এই সময় সে দেখে সিঁড়ির এখান থেকে লম্বা লম্বা এরকম ছায়ার মতো মানুষ, ছায়ার মতো জিনিস, মানুষ বললে ভুল হবে, শেপটা মানুষের মতো, এর জন্য তাই বলছি। উপরের অংশটা বোঝা যায় না যে কি চেহারা বা কিছুই বোঝা যায় না, পা দুটো বোঝা যাচ্ছে লম্বা লম্বা। এগুলো খুব সুইফটলি, ম্যাটার অফ খুব স্পিডে, খুব যেমন ফাইটার জেট যেরকম স্পিডে যায়, সেরকম তার পায়ে দিয়ে সাত করে পাস করে চলে গেল নিচে, 1 সেকেন্ডের জন্য গেটে, এবং পরবর্তী সেকেন্ডে তাকে পাস করে সিঁড়িতে নেমে গেল। এবং ওগুলো নামার সাথে যে বাতাস, সে বাতাসও তার গায়ে লাগছে, এবং ও তো ওখানে ফ্রিজ হয়ে যায়, ও আর কোথাও ওঠার চিন্তাও করতে পারে না। পরের সেকেন্ডে দেখে আবার তার সামনে দিয়ে উঠে চলে যায়, উঠে ঠিক ছাদের ওই গেট দিয়ে। এইবার যখন ছাদের গেট দিয়ে উঠতেছে, তখন দ্রিম করে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়, একদম খুব জোরে বাড়ি দিয়ে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়। তো ও তখন এটা আর সহ্য করতে পারে না, বাসার ভিতরে চলে আসে, এসে বাসায় শুয়ে পড়ে। শুয়ে কাঁপতে কাঁপতে যতটুকু দোয়া দুরুদ পারে পড়তে পড়তে সে ঘুমিয়ে যায়। সকালবেলা তার ফ্যামিলি তাকে দেখে প্রচন্ড জ্বর মাথার মধ্যে, এবং এই জ্বর অবস্থায় তার মনে করেন যে কঠিন অবস্থা, তার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নাই। তার এটা টেস্ট পরীক্ষা ছিল সম্ভবত, একটা ছুটি হয় না ম্যাট্রিক পরীক্ষা, এরকম অবস্থা নাই। তো ওর বাপ মা ওকে বলে যে জ্বর আসছে, ডাক্তার দেখে, এবং বাপ মাকে স্কুলে বলে যে আমার এরকম হয়েছে। তখন তাকে বাসার থেকে একটু বকাও দেয় যে তুমি এরকম সময় কেন বের হয়েছে, তোমাকে বলছি যে জায়গাটা খারাপ, এবং তাকে ওই করা হয়, চিকিৎসা করা হয়। জ্বর ডাক্তার দিচ্ছে, জ্বর কমতেছে না, জ্বর হালকা রেমিশন যায় আবার বাড়ে। তো ওর যে বড় চাচা, সে ওখানকার কাছের মসজিদের ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব বলে যে ওকে পারলে নিয়ে আসেন। তো ওকে যখন নাকি নিয়ে আসে ইমাম সাহেবের কাছে, মসজিদের মধ্যে যখন ঢুকে, তার জ্বর ছিল শরীরে, মসজিদে ঢোকার সাথে সাথে জ্বর কিন্তু রাসেল ভাই নাই, শরীর ঠান্ডা হয়ে গেছে, নর্মাল টেম্পারেচার। ইমাম সাহেব তার সাথে কথা বলে তুমি কেমন ফিল করতেছো? ভালো। তোমার জ্বর আছে না? খারাপ লাগতেছে না? সব ঠিক আছে। তখন তাকে দোয়া পড়ে দেয় এবং তাকে কিছু দোয়া শিখায় দেয়। এই দোয়াগুলো বাবা আমাকে পড়ে দিতে বলে, পানিতে পড়ে ফু দেয়, বলে যে এই পানিটা খেতে এবং গোসল করতে সেই পানি দিয়ে, এবং বলে আপনার বাসাও ছিটাই দিবেন। ছেলে সিঁড়িতে জানি সে রাতের বেলা কখন না উঠে, আপনাদের সিঁড়িটা পারলে বন্ধ করায় দিবেন। সিঁড়ির মধ্যে হয়তো জিনিসটা যেটা হয়েছে যে ও রাতের বেলা দেখছে, এবং এগুলো তো খারাপ জিন, ওরা দূর থেকে ওকে খেয়াল করছে, ও যে খেয়াল করছে, এবং ও এসে দাঁড়াইছে, তারা হাওয়া মাও করে কান্নাকাটি করতেছে, একটু পরে পরে গর্জন দেয়, মনে হচ্ছে মাটি সহ কাঁপে এরকম। তো উনি তো ভয়ে পুরো শেষ, উনি ভাবছে যে উনি শেষ, আর মনে বাঁচবে না, এই শেষ। তো উনি আবার স্মোক করতো, ওনার এখানে ম্যাচ ছিল, উনি আবার জানে যে এইসব কিছু আগুনকে ভয় পায়। উনি অনেক চেষ্টা করে ম্যাচ জ্বালানোর জন্য, উনি দিয়াস লাইট সবগুলো ইউজ করে, একটাও কাজ করে না, একটাও জ্বলে না। তো ওনার কাছে টর্চ লাইট ছিল, উনি এটা যখন মারতে যায় তখন ফিউজ হয়ে গেছে, টর্চ লাইট আর কাজ করে না।
অনেক কষ্টে উনি গ্যাস ম্যাচ ছিল, ওটা দিয়ে অনেক কষ্টে সর্বশেষ যখন একটা চালায়, এই সিগারেট যখন একটা জ্বালায় তখন এটা চলে গেছে। তো উনি এটার বিবরণটা রাসেল ভাই যেরকম ভাবে দিয়েছিল যে অবিকল মানুষের মতো, শুধু তার মাথাটা নাই আর চোখ, 4টা চোখ তার বুকের মধ্যে, আর উনি যতটুকু সাইজ দেখাইছিল যে দাঁতের সাইজ 7 থেকে 8 ইঞ্চি দাঁতগুলা, তাও বুকের মাঝেই। তো এইটা এইভাবে চলে যায়, এলাকাতে অনেক কবিরা জানা হয় যে কি প্রতিকার। এলাকাবাসী তো পুরো অতিষ্ঠ, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, কেউ কিছু করতে পারতেছে না, রাত্রেবেলা বের হইতে পারতেছে না। তো কবিরা জানে কেউ কিছু করতে পারে না, কেউ কিছুই করতে পারে না। তো বলতেছে যে ওই যে উনি যে পীর সাহেব ছিল দাদা, যে উনি তো পালতো, উনি ছাড়া তো এখন কিছুই করা যাইতেছে না এগুলো। ডিয়ার লিসেনার, যারা সম্পূর্ণ ইমেইল এপিসোডটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা বা প্রিয় লিসেনাররা, যারা আরজে রাসেল ভাইয়ের কন্টেন্ট ভূত এফএম পছন্দ করেন, বা আফনান ভাই, অনেকে কিন্তু দেখছি নতুন নতুন যারা ভয়েস আর্টিস্ট, তাদের কন্টেন্ট দিকে কিন্তু বেশি ধাবিত হচ্ছে। যেমন ডক্টর আলিফ, আফনান ভাই, আরো কিছু কিছু ভাই আসছে, মাহমুদ শোয়েব ভাই, এদের কন্টেন্ট কিন্তু আপনারা অনেক ভূত এফএম শুনছেন এবং আপনারা কিন্তু চাচ্ছেন যে নতুন নতুন ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। জি দর্শক শ্রোতা, ঠিক তেমনই আমরা নতুন নতুন ভয়েস আর্টিস্টদের ভূত এফএম গুলো তুলে ধরি আপনাদের মাঝে, এবং আপনাদের মাঝে কিন্তু আমরা আরজে রাসেল ভাইয়া, আফনান ভাইয়া, ডক্টর আলিফ ভাইয়া সবার কণ্ঠে ভূত এফএম কিন্তু একত্রিত করে একটা ইমেইল এপিসোড কম্বো বানাই, যেটা প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলের মাধ্যমে আপলোড হয়ে থাকে। দর্শক শ্রোতা, আপনারা কিন্তু জানেন রাত 10টা মানেই এই টপ ভূত এফএমে এক ভয়ের জগৎ নামিয়ে আসে এবং প্রত্যেকটা লিসেনারদের মনে একটা ভয় জাগায় এবং তাদের ঘুমকে নির্ঘুম করে দেয় আমাদের এই চ্যানেল। তাই এই চ্যানেল যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক শ্রোতা, ভূত এফএম এমন একটি জিনিস যাদের নেশা হয়ে গেছে, তারা এই ভূত এফএম ছাড়া ঘুমাতে পারে না। এবং এই ভূত এফএম এর মধ্যে কি কেমন যেন একটা মায়া আছে, এবং ভূত এফএম মধ্যে অনেকে আছে না গান শোনার নেশা, অনেকে আছে নাচ দেখার নেশা, কিন্তু ঠিক তেমনই অনেকেই আছে যে ভূত এফএম না শুনলে তাদের ঘুম হয় না। বলতে গেলে ভূত এফএম একটা নেশা। জি, কাদের কাদের ভূত এফএম একটি নেশা তারা অবশ্যই লিখবেন। জি ভাইয়া, আমিও আছি আপনার দলে, আমারও ভূত এফএম একটি নেশা। তাহলে বুঝবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আপনারা আসলে ভূত এফএম লাভার। দর্শক শ্রোতা, আমি বেশি কথা বাড়তে চাচ্ছি না, শুধু এতটুকুই শুনতে যাচ্ছি, আপনারা পরবর্তীতে কার কণ্ঠে ভূত এফএম শুনতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তারা নাম সহ। দর্শক শ্রোতা, আজকের ইমেইল এপিসোডটি এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোডে। কিন্তু তার আগে আপনাদের সাথে যদি ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ইমেইল এপিসোড থেকে থাকে তাহলে অবশ্যই সেই ইমেইল এপিসোডটি আমাদেরকে পাঠাতে ভুলবেন না। দর্শক শ্রোতা, আমরা কিন্তু কমেন্ট বক্সে আমাদের জিমেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, আপনারা সেখানে আমাদেরকে আপনাদের বানানো ঘটনা পাঠাতে পারেন। ঘটনাটি কিন্তু অবশ্যই একটু মার্জিত হতে হবে এবং ঘটনা পাঠানোর আগে আপনারা একটু দেখবেন যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। কেননা আমরা যখন একটি ঘটনা রেকর্ড করতে চাই তখন এই ভুল লেখার কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই বলবো, আপনারা অনেকেই আমাকে ইমেইল পাঠাচ্ছেন, আমি বলবো আপনারা একটু মার্জিত এবং ভদ্রতার সাথে আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর রিয়েল ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরতে পারবেন। হ্যাঁ, আপনারা একটু বড় ঘটনা তোলার চেষ্টা করবেন, বা আপনাদের সাথে যদি কোনো ছোট ঘটনাও ছোট হয়ে থাকে ওইটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে মিলিয়ে বলবেন, যাতে অডিয়েন্সরা ধৈর্য সহকারে শোনে। আজকের ভিডিওটি এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ইমেইল এপিসোডে। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন। আপনার ঘটনাটা শুনি ভাই, আপনার নামটা বলবেন প্লিজ, আপনি কোথা থেকে এসেছেন সেটাও বলবেন। ধন্যবাদ রাসেল ভাইয়া, আমি মাহমুদ শোয়েব, আমি বগুড়া থেকে। আজকের এই ঘটনাটি আমি বলবো এটা অত্যন্ত ভয়ঙ্কর হতে যাচ্ছে। যদি লিসেনাররা এই ঘটনাটি সম্পূর্ণ শোনে তাহলে ভয় কি জিনিস তারা উপভোগ করতে পারবে। রাসেল ভাইয়া, আজকে যে ঘটনা, এই ঘটনার শুরুটা ছিল একটা মৃত্যুর মধ্য দিয়ে। 1982 সালের জুলাই মাস, নওগাঁ জেলার এক অজপল্লী নাম সোনাডাঙ্গা, এই গ্রামে তখনও বিদ্যুৎ পৌঁছায়নি। সন্ধ্যা নামলেই পুরো গ্রামটা যেন এক ভয়ানক নীরব কুয়াশার চাদরে ঢেকে যেত।
সেই গ্রামে হঠাৎ মারা যায় একজন, তার নাম রব্বানী, মানে রব্বান আলী। পেশায় তিনি একজন ডাক পিয়ন ছিলেন। তার মৃতদেহ পাওয়া যায় নিজের ঘরের পিছনের পুরনো বাঁশবাগানে। মুখ গলে গেছে, চোখ যেন চোরকে বের হয়ে আসছে। গ্রামের লোকেরা কেউই ঠিক বুঝে উঠতে পারছে না কিভাবে এই লোকটি মারা গেল। কিন্তু মৃত্যুর আগে সে নাকি একটা কালো খামে মোড়ানো একটি চিঠি নিয়ে খুব অস্থির ছিল। এই খবর জানে শুধু তার স্ত্রী ময়না বিবি। রব্বান আলী 3 দিন আগে একটা চিঠি নিয়ে বাড়ি ফিরছিল। বলছিল, এই চিঠি আমি ভুলে গেছি দিতে, কে পাঠিয়েছে বুঝতে পারতেছি না, কিন্তু খামের গন্ধটা যেন গল গল করছে। চিঠিটা ছিল কালো খামে মোড়ানো, কোনো ঠিকানা লেখা ছিল না, শুধু একটা পুরনো সিন ছিল, আল বরজ। এই নামটা কেউ কোনো দিন শোনেনি। রব্বান আলী চিঠিটা পড়ে কিন্তু এরপরে থেকে রাতে ঘুমে চিৎকার এবং আতঙ্ক চোখ নিয়ে বারবার বলতো। রব্বান আলী এই চিঠিটা যে পড়েছে এই জন্যই মূলত তার এই ঘটনাটি হয়েছে। তিনি রাতে চমকে উঠতেন এবং উঠে বলতেন, ওরা ওরা আসতেছে, বাঁশবাগানের ভিতরেই আছে, কালো চোখ, উল্টো মুখ, ওরা চিঠির অপেক্ষাই করছিল। রব্বান আলীর মৃত্যুর পর তার ছেলে রাশেদ চিঠিটা খুঁজে পায় এবং কৌতূহল থেকে সেটা খুলে ফেলে। চিঠির ভিতরে ছিল শুধু একটা বাক্য, তুমি দেখতে পাবে, কারণ তুমি এখন আমাদের। ওই রাতে রাশেদ হারায় যায় এবং খুঁজে খুঁজে মানুষ পাগল। 3 দিন পর রাসেল ভাইয়া তাকে পাওয়া যায় একটা গ্রামের পুকুরের কিনারে, সম্পূর্ণ নগ্ন অবস্থায়, চোখের মণি দুটা উধাও, শুধু ফাঁকা গর্তে, মানে গর্ত চোখের জায়গায়। তখন সে বেঁচে ছিল, শুধু একটাই শব্দ বলে যাচ্ছিল, আল বরজ, ওরা নিচে আছে, গর্তের নিচে। একজন বুড়ো হুজুর ছিল, হাফেজ সামাদ। তিনি গ্রামে মসজিদে থাকতেন। তিনি বললেন, এই আল বরজ নামটি আমি শুনেছি, কোনো এক পুরনো সুফি এবং পাণ্ডুলিপিতে পড়েছিলাম। ওটা একটা জায়গার নাম নয়, ওটা এক জগতের, মানে এক জাতের নাম, যারা মৃত দেহ খায় না, আত্মা খায়, যারা মানুষকে পুতুল বানিয়ে রাখে, আর তারা চিঠির মাধ্যমে আসে। এই আল বরজরা একটা জাতি যারা মৃত মানুষদের চিঠি পাঠায়, এবং সে চিঠি যেই পড়বে তারা ধীরে ধীরে তার আত্মাকে নিয়ে যায় এবং সে জীবিত থেকেও মৃত হয়ে যায়। এরপর থেকে গ্রামের একের পর এক বাড়িতে সেই কালো খাম পৌঁছাতে থাকে। যেই খামে হাত দিত কয়েকদিনের মধ্যেই সেও উধাও হয়ে যেত। পুকুর, খাল, বাঁশবাগান, যেখানে সেখানে অদ্ভুতভাবে পাওয়া যেত তাদের দেহকে। আধা গলে যাওয়া, মুখ থেকে গোস্ত গলে বেরিয়ে আসা, চোখ না থাকা, কিন্তু দেহে কোনো রক্ত নেই। গ্রামের ইমাম, শিক্ষক, এমনকি পুলিশ ডাকানো হলো, কাজ হয়নি সেখানে। সবখানে একটি কথা, চিঠিটা আসছে কার জন্য? তুমি যদি সেটা দেখো, পরবর্তীতে তুমি হয়ে যাবে ওদের শিকার। সবাই যখন রাসেল ভাইয়া গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল, তখন একজন ভীতু অথচ সাহসী যুবক ইলিয়াস ঠিক করলো সত্যটা জানবে। সে হাফেজ সামাদের সাহায্যে একটা পুরনো সূরা আল কালাম নিয়ে সে বাঁশবাগানে গেল, যেখানে প্রথম মৃত্যুর সূত্র ছিল। তারা মাটির নিচে খনন করে যা পেল তা কোনো কিছুর চেয়ে ভয়ঙ্কর। পৃথিবীর গভীর লুকানো এক পরিত্যক্ত কূপ, যার ভিতরে দেয়াল খোদাই করা একরাশ চোখ, মুখ উল্টো, এক জীবিত মূর্তি, আর কূপের ভিতর থেকে আসা একটা স্পষ্ট কান্না, আরো পাঠাও, কারো আত্মা পাঠাও, আমাকে বড্ড খিদে লেগেছে। ইলিয়াস সেই কূপ বন্ধ করে দেয়, কিন্তু তার কিছুদিন পর সে নিজেও হারিয়ে যায়।
তার ঘরে পাওয়া যায় ছোট্ট একটা নোট, তোমরা যা দেখছো তা আসল নয়। কালো কামে মোড়ানো চিঠি এখনো আসছে, হয়তো তোমার কাছেও যাবে। এই ঘটনাটি আসলে পাঠিয়েছেন আমাদেরকে একটা ছোট ভাই, বলছে ভাই এই ঘটনাটি যদি পড়েন তাহলে খুবই ভালো লাগে। তো রাসেল ভাই, আমার কাছে ঠিক আরও একটি ঘটনা আছে, এটা একটা হাসপাতালে কেন্দ্রিক। এই ঘটনা যদি আপনার লিসেনার্সরা শোনে তাহলে আমি মনে করব তারা মানে একটু বুঝতে পারবে ঘটনাটি, কেননা এই ঘটনাটি অনেক সুন্দর এবং সাজিয়ে গুছিয়ে বলা রয়েছে। চলুন ঘটনায় যাই। রাসেল ভাইয়া, চট্টগ্রামের পাহাড়তলিতে এক পুরনো মানসিক হাসপাতাল ছিল, আপনি হয়তোবা জানেন। তার নাম ছিল রিভার ভিউ এবং সাইকিয়াট্রিক সেন্টার। রাসেল ভাইয়া, এক সময়ে এটা ছিল দেশের সবচেয়ে বড় মানসিক চিকিৎসা কেন্দ্র, কিন্তু 1997 সালে এই ভয়ানক আগুনে হাসপাতালটি পুড়ে যায় অর্ধেকটা প্রায়। সবাইকে সরিয়ে আনা হলেও 11 নম্বর ঘরে ছিল এক রোগী, জোবায়ের হোসেন। তার মৃত্যুর পরেও ঘরটা খোলা হয়নি, কারণ সেই রাতেই আগুনের পর দলকর্মীরাও শুনেছিল এক বাচ্চার গলা, আমাকে রেখলে কেন মা, আমাকে ছাড়ো, আমি এখনো বেঁচে আছি। কিন্তু ভেতরে কোনো বাচ্চা ছিল না, এরকম সাউন্ড ঠিকই আসছিল। 2023 সালে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ড্রাক রুম ডিয়ার্স নামে একটি টিম ওই ভুতুরে হাসপাতাল নিয়ে একটা ভিডিও বানাতে যায়। তাদের টার্গেট ওই 11 নম্বর ঘরটা, যেটা এখনো তালা দেওয়া। তারা চায় রাত 3টায় ঢুকে ওই ঘরের লাইট অফ করবে এবং ইলেকট্রনিক ভয়েস, ওই যে একটা মেশিন আছে না, রেকর্ড করছিল, ওইটা দিয়ে আত্মার উপস্থিতি বোঝা যায়। হঠাৎ ক্যামেরার ফ্রেমে আসে একটা মুখ উল্টো হয়ে ঘুরে আছে, মুখ থ্যাতলানো, চোখগুলো উপরের দিকে তাকিয়ে। কেউ কি আমার জায়গাটা নিস, মানে তখন ওখান থেকে একটা সাউন্ড আসতেছিল রাসেল ভাইয়া, ওখানে এইভাবে বলা ছিল যে কেউ কি আমার জায়গাটা নিতে এসেছো। পরের দিন সকাল 7টায় উদ্ধার করা হয় ওই ইউটিউবার 3জনকে, কিন্তু তারা কথা বলতে পারে না, শুধু চিৎকার আর হেসে যায়। একজন এক এককে দেয়ালে মাথা ঠুকিয়ে বলতে থাকে, ওই ঘরে ছিল, সে তো এখনো আছে, আমরা বেরিয়ে এলেও ও আমাদেরকে ফলো করছে। তখন হাসপাতালে এক বৃদ্ধ রেকর্ড কিপার বলছিল, জোবায়ের হোসেন, তিনি ছিলেন একজন ডাক্তার এবং মানসিক রোগীদের উপর অবৈধ এক্সপেরিমেন্ট করত। সে বিশ্বাস করত মানুষদের আত্মা ধরে রাখা যায় এবং শরীর মরে গেলেও সে নিজের উপরেই পরীক্ষা করত। রুম নম্বর 11তে সে নিজের মাথায় এক যন্ত্র ফিট করে আত্মা আলাদা করার চেষ্টা করেছিল। তখন মাথা ফেটে যায় আর সেই যন্ত্র তার খুলি ভেদ করে ঢুকে পড়ে। কিন্তু আশ্চর্য হচ্ছে, মৃত্যুর 48 ঘন্টা পরেও তার দেহ নড়ছিল। 2024 সালে 3জন ভলান্টিয়ার ভিতর থেকে একটা সিসিটিভি সহ প্রথম এক ঘটনা রেকর্ড করে, কিন্তু 1 ঘন্টা কিছু হয় না। তবে একটা মেয়ে কাছে আসা ভয়ানক অভিজ্ঞতা ছিল। সে হঠাৎ মায়ের গলা শুনতে পায়, যিনি গত বছর মারা গিয়েছিলেন। মা বলেছিলেন, আমার হাতে পানি দে, আমি পুড়ে যাচ্ছি মা, আমি বেঁচে আছি রে, তুই চলে আয়। তখন আর একজন দেখতে পায় একটা বাচ্চা জানালার পাশে দাঁড়িয়ে বলছে, চলো চলো আমার সাথে, একবার শুধু আমার ঘরের ভিতরে এসো। তারা 3জন ফিরে এলেও 1 সপ্তাহের মধ্যেই আত্মহত্যা করে তারা। 2025 সালের জানুয়ারিতে হঠাৎ হাসপাতালের এক সিকিউরিটি গার্ড ফারুক মিয়া ঘুমের মধ্যে কান্নার শব্দ শুনে ঘরে ঢুকে পড়ে। ভেতর থেকে দরজা বন্ধ হয়ে যায়। তিনি 3 দিন পর বেরিয়ে আসে, কিন্তু মাথার কোনো চুল নেই এবং নখ সব উপরে গেছে, মুখটা নিজের হাতেই কেটে ফেলা। সেই রাতে সেই দেয়ালে লিখে এক লাইন, জোবায়ের এখনো খুঁজে বেড়াচ্ছে, সেই শরীর চায় না,
সে চায় ভিতরে ঢুকতে, তোমার ভিতরে। তুমি কি ঘুমাবে আজ? আজ যদি রাত 3টার পর হঠাৎ ঘুমের মধ্যে কারো গলা শোনো, তাহলে ভাববে 11 নম্বর ঘর তোমাকে ডাকছে। বলবে 11 নম্বর ঘরে এসো, তাহলে তুমি হয়তো ডাক পেয়ে গেছো। একবার যদি সাড়া দিয়ে দাও, বুঝে নিও তুমিও হয়তো ফিরবে, কিন্তু আগের মতো মানুষ থাকবে না। দর্শক শ্রোতা, আসলে অনেক সুন্দর একটি ঘটনা পাঠিয়েছে আমার লেগেছে পড়ে, এবং এই ঘটনাটি আসলেই রহস্যজনক। তো রাসেল ভাইয়া আমার কাছে স্টকে এই 3টি ঘটনাই ছিল। আজকে আমার ঘটনাটি এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।